পিডিএফটা আমাদের ছিল। তো মাইসোর আর হচ্ছে আমাদের শিখ আমাদের যে শিখের উপরে দুটো আমি আগের দিন করেছিলাম, আজ তারপর পিডিএফটা দিয়েছিলাম। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে যে মহীশূরের কোন শাসকের রাজত্বকালে হায়দার আলীর শাসন বংশে হায়দার আলীর ক্ষমতার উত্থান ঘটে? কি করেছিল? করেছিল এটা পারোনি? হায়দার আলী হিন্দু রাজা ছিল। পারিনি স্যার। আচ্ছা, ডাইনেস্টিটার নাম মোটামুটি পাওনি, তাই তো? ডাইনেস্টিটার নাম কোথাও পাওনি? কোন বংশ ছিল সেটা? হিন্দু ডাইনেস্টি ছিল, সেটা ছিল ওয়েডার বংশ। ঠিক আছে, ওয়েডার বংশ থেকে। দেখো, সঙ্গম ডাইনেস্টি নয়, সঙ্গম ডাইনেস্টি বিজয়নগর ডাইনেস্টির মধ্যে সঙ্গম ছিল, তাই তো? তাহলে সঙ্গম ডাইনেস্টি অনেক আগেই এন্ড হয়ে গেছিল। দিয়েছিলেন নোটসটা? পিডিএফটা কি দেওয়া হয়নি? না তো। না ও স্যার। পিডিএফটা তাহলে সেন্ড হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পিডিএফটার উপরে সেন্ড করে দিচ্ছি। আচ্ছা, নঙ্গ রাজার মৃত্যুর পরে হায়দার আলী মহীশূর রাজ্যের অধিপতি হিসেবে কি অভিধায় পরিচিত, মানে কি এপিথেট নিয়েছিল হায়দার আলী? কি বললাম, কি হবে? সুলতান। অবভিয়াসলি। আর কিছু কি হতে পারে? দেখো, রাজা মহারাজা হবে না, কারণ হায়দার আলী মুসলিম ছিলেন, ঠিক আছে, মুসলিম শাসক ছিলেন। তো অবভিয়াসলি দুটোর মধ্যে হতে পারে, আইদার সুলতান হতে পারে অথবা শাহেনশাহ হতে পারে। এবার শাহেনশাহ বেসিক্যালি যে যদি তার ক্যাপিটাল মানে একদম অল ওভার ইন্ডিয়া বিশাল বড় এম্পায়ার হয়, তখন সেখানে শাহেনশাহ সেই হিসাবে হয়, ঠিক আছে। কিন্তু এখানের মধ্যে একমাত্র সুলতান ছাড়া কোনো কিছু অ্যান্সার সুটেবল হবে না। ওকে, সিম্পল। আচ্ছা, নেক্সট কোশ্চেন। মহীশূরের সুলতান হিসেবে হায়দার আলীর প্রথম গুরুত্বপূর্ণ কাজ কি ছিল? বলো কি হবে? হায়দার আলী প্রথম কোন কাজটা করেছিল? মহীশূরের সুলতান হিসেবে হায়দার আলীর প্রথম গুরুত্বপূর্ণ কাজ কোনটা ছিল? সেনাবাহিনীর পুনর্গঠন। দেখো, এটা প্রথমত যে উত্তরটা যে বললে, উত্তরটা কোনো ভুল নয়। উত্তরটা কোনো ভুল নয়, কারণ উত্তরটা ঠিক এই সেন্সে যে সেনাবাহিনীর পুনর্গঠন হায়দার আলী করেছিল কাদের সহায়তায়? ফরাসিদের সহায়তায়। এই কথাটা আমি বলেছিলাম, ডিসকাস করেছিলাম যে ফরাসিদের সহায়তায়, ঠিক আছে, ফরাসিদের সহায়তায় হায়দার আলী কি করেছিল? একটা সেনাবাহিনী গঠন করেছিল। কিন্তু একটা জিনিস ভাবো, যে হায়দার আলী কে ছিল? সেনাপতি ছিল। তার মানে সেনাবাহিনী কিন্তু আগে থেকেই গঠিত ছিল। সেনাবাহিনীটাকে আবার রিঅর্গানাইজড, তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ ছিল, ঠিক আছে। এবার বাকি দেখো, শাসন সংস্কার, শাসন ব্যবস্থার সংস্থান এটা দেখো সেভাবে কোনো ব্যাপারই নয়। এবার আইন বিচার ব্যবস্থা বা অর্থনৈতিক সমৃদ্ধি, আইন বিচার ব্যবস্থা সম্পর্কে কিন্তু আমরা কোনো রকমের তথ্য পাইনি। তাহলে একমাত্র আমরা তথ্য পেয়েছি কিসের সম্পর্কে? সেনাবাহিনী পুনর্গঠন সম্পর্কে। বাকি কোনো কি ইনফরমেশন আমরা পেয়েছি এর মধ্যে? কোনো কিছুর ইনফরমেশন আমরা পেয়েছি কি কোনো জায়গা থেকে বা হায়দার আলীর সম্পর্কে? আমরা তো পড়েছি, কিন্তু একমাত্র সেনাবাহিনীর পুনর্গঠনের দেখো যে ডিসিশন বা এটা এটা কিন্তু আমরা পেয়েছি। বলেছিলাম যে ফরাসিদের সহায়তায় হায়দার আলী একটা সেনাবাহিনী গঠিত করেছিল, যেটা স্ট্রং সেনাবাহিনী। ওকে, তাহলে অবভিয়াসলি এটা আমাদের কারেক্ট অ্যান্সার, ফরাসিদের সহায়তা। পরে টিপু সুলতান কি করেছিল সেটা বলো, মনে আছে নাকি? বলেছিলাম সেনাবাহিনী, বলো টিপু কি করেছিল? বলেছিলাম, বলো টিপু সুলতান কি করেছিল? সেনাবাহিনী আধুনিকরণ করেছিল। আগের দিন বলিনি? ক্লাস তো করেছিল, ক্লাসে বলার সময় শোনোনি কেন? শুনতে হবে না এগুলো? না, এগুলো মাথার মধ্যে রাখলে পরীক্ষা দুদিন পরে হবে। তারপর পিএসসির আবার অ্যাসিস্ট্যান্ট টিচার বেরিয়ে গেছে, তাই তো? তো সেটা তো দিতে অবশ্যই হবে, কারণ পিএসসির এমনি টিচারের থেকে পিএসসি যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করছে, এটার স্যালারি তো বেশি বেশি, এর মানে মানে যে ডেজিগনেশন অনেক বেশি স্কুল টিচারের থেকে, ঠিক আছে। স্কুল টিচার হওয়ার পরে তোমার কিন্তু যদি মনে করে তোমাকে চাকরি থেকে বের করে দেবে বা তোমার স্যালারি বন্ধ, যা কিছু করতে পারে। গভর্নমেন্ট করে না, আলাদা কথা, কিন্তু চাইলে করতে পারে। কিন্তু পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট টিচার, তাদের স্যালারি বন্ধ গভর্নমেন্ট চাইলেও করতে পারবে না, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে।
ফলে সেই ধরনের ব্যাপারগুলো মাথার মধ্যে রেখে পড়াশোনা করতে হবে। হায়দার আলী কোন PSC স্থানটির নাম হায়দার নগর করে? কি হবে উত্তর? খুঁজবে। বিদনপুর। বিদনুর, একদম বিদনুর জায়গা নাম হায়দার আলী পরিবর্তন করেছিল, পিএসসি অ্যাসিস্ট্যান্ট নামকরণ এটা কি করেছিল। ফর্ম ফিল চলছে? পিএসসি এটা অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে সম্ভবত এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি সম্ভবত। কিন্তু 1-2 দিনের মধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, কারণ টোটাল নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো ডেটটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, একটু দেখবে, চেক করবে, 1-2 দিনের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে। ঠিক আছে, এরকম কোনো নয় যে হঠাৎ করে সে বলেছে, সেরকম পিএসসি অফিসিয়াল নোটিফিকেশনই দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো খেয়াল করে ওটা সই করবে, ফিল আপ এটা করবে। কি 9, 10, 11, 12 কিছু আছে না একদম? অবশ্যই 9, 10, 11, 12 আছে। 9, 10, 11, 12 আছে। তো পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচারের যদি চাকরি হয়, কোনো ইন্টারভিউ হবে, যাই হোক, কিন্তু ওটা যদি হয়ে যায়, ওই চাকরি এমনি সরকারি চাকরি থেকে অনেক ভালো চাকরি। ওগুলো সরকারি স্কুলে, যেগুলো এমনি তোমরা যেসব স্কুলে পড়ো, ওগুলো কিন্তু সরকারি স্কুল না, গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড স্কুল। ঠিক আছে, সরকারি স্কুলে সরকারি টিচার হবে, সরকারের টিচার হবে, এটা মাথায় রাখবে। পিএসসির এই জন্য চাকরিটা ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, নঙ্গ রাজা 1775 খ্রিস্টাব্দে দিন্দেগুলে হায়দার আলীকে কোন পদে নিয়োগ করেছে? উজির। দেখো, সেনাপতি ছিল, আগেই বললাম যে সেনাপতি ছিল। সেনাপতি এর মধ্যে কোন পোস্ট হতে পারে? সেনাপতি এইটা কোন সেন্সে হতে পারে? একমাত্র ফৌজদার ছাড়া আর কোন সেনাপতি পোস্ট? দেখো, উজির হয় প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার পোস্ট। তাহলে প্রাইম মিনিস্টার নিশ্চয়ই হায়দার আলী ছিল না, সেনাপতি ছিল। সামরিক অভ্যুত্থান করতে সক্ষম সেই হয় যার কাছে সেনাপতি থাকে, তাই তো? এগুলো মাথার মধ্যে রাখতে হবে। হুম, একটু পড়ার সাথে সাথে একটু মাথা খুলে পড়বে, বুঝলে? অন্ধের মতো পড়ো না। আচ্ছা, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, সহজ কোশ্চেন, এটা তো একদম সিম্পল কোশ্চেন, বলো। ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার 1767 থেকে 69। 67 থেকে 69, ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার। এখানে বলেছিলাম যে হায়দার আলী কূটনীতির মাধ্যমে মারাঠা এবং যে হায়দ্রাবাদের নিজামকে মানে যুদ্ধ থেকে দূরে রেখেছিল, তাই তো? তাই না প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ মানে আমরা যেটা বলতে পারি একটা সফল যুদ্ধ ছিল হায়দার আলীর পক্ষে। হায়দার আলী জয়ী হয়েছিল বলা যায়, তাই না? অবভিয়াসলি। কত খ্রিস্টাব্দে স্বাধীন মহীশূর রাজ্যের উত্থান ঘটে? মানে হায়দার আলীর ক্ষমতা আরোহণ। 1761, 1761 খ্রিস্টাব্দে। মাথায় রাখবে, 1761 খ্রিস্টাব্দে মাইসোর বা মহীশূরের স্বাধীন মহীশূর রাজ্যের উত্থান ঘটে। হায়দার আলী ওয়াজ দ্য ফাউন্ডার, 1761। কত খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তনমে টিপু সুলতান মানে সেরিঙ্গাপত্তনম মানে শ্রীরঙ্গপত্তনমে টিপু সুলতান কোন উপাধি গ্রহণ করেছিল? গাজী হবে স্যার। গাজী কেন হবে? গাজী কাকে, গাজী টাইটেল কে গ্রহণ করে? আর গাজী টাইটেল অ্যাডপ্ট করার জন্য বাবর গাজী টাইটেল নিয়েছিল, ঠিক আছে? টিপু সুলতান গাজী টাইটেল কিন্তু 1787 নেয়নি। তাহলে কি টাইটেল হবে? বাদশাহ। পাদশাহ, একদম পাদশাহ। পাদশাহ এপিথেট। দেখো, গাজী নয়, গাজী টাইটেলের যে মানে মানে যে একটা যে মানে কারণ সেটা আলাদা, ঠিক আছে? দেখ, সেটা হচ্ছে মুসলিম কত সম্প্রদায়ের তুমি জন্য কি বলছি, বলো। হ্যাঁ, বাবর মুসলিম হওয়ার জন্য কি গাজী উপাধি নিয়েছিল? না, গাজী টাইটেল তাকেই বলা হয়, একদম ওপেন কথাই বলছি, যে যত বেশি হিন্দু মারতে পারবে, হিন্দু মানে হিন্দুদেরকে হত্যা করতে পারবে, সে সেই রকমের উপাধি নেবে। সে যদি 5,000 মারে তাহলে সৈয়দ হবে, যদি 1,00,000 মারে তাহলে গাজী হবে, ঠিক আছে? এই ধরনের হয়। সেই সময় ব্যাপারটা এরকমই হতো, যত তুমি মানে বিধর্মীদের কনভার্ট করতে পারবে বা হত্যা করতে পারবে, সেই অনুযায়ী তোমার টাইটেল হবে। Okay? তো গাজী টাইটেল এরকম। আকবরও গাজী টাইটেল নিয়েছিল, কখন নিয়েছিল? চিত্তর অভিযানের পরে, চিত্তরে সেখানকার যে রাজপুতদেরকে হত্যা করার পরে আকবরও গাজী টাইটেল নিয়েছিল। সেখানেও ব্যাপার আছে, চিত্তর অভিযানের পরে সেখানকার যারা রাজপুতরা ছিল তাদের যে জানায়ু মানে যে পইতে পড়ে, তার ওজন ছিল কয়েক মণ। মানে ভেবে দেখ একটা পইতের ওজন কত হয়, তার মানে কত রাজপুত মেরেছে।
তো এগুলো মানে খুব বেশি আলোচনার জায়গা নয়, বলি না খুব বেশি, বাট হিস্ট্রি পড়লে এগুলো সম্পর্কে জানতে পারি, অ্যাকচুয়ালি ইসলামিক হিস্ট্রি। আচ্ছা, কোন সন্ধির মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে? সহজ কোশ্চেন, বলো। ব্যাঙ্গালোরের সন্ধি। ম্যাঙ্গালোরের সন্ধি, খুবই তো সিম্পল। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তি হয়েছিল কিসের মাধ্যমে? ফার্স্ট মাদ্রাজ সন্ধি। একদম মাদ্রাজের সন্ধি। প্রথমটা ছিল মাদ্রাজের ট্রিটি, সেকেন্ডটা ছিল ম্যাঙ্গালোরের ট্রিটি, থার্ড কি ছিল তৃতীয়? 1802 ভাই। আরে সাল বলছি না, শ্রীরঙ্গপত্তনম। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। আর চতুর্থ, ফোর্থ কি হয়েছিল চতুর্থটা? সলভাই হবে। হ্যাঁ ঠিক বলেছো, সলভাইয়ের সন্ধি। সলভাইয়ের সন্ধি মহীশূরের সাথে হয়েছিল না মারাঠাদের সঙ্গে হয়েছিল? এখানে দেখতে পাচ্ছ বলে এখানে দেখতে পাচ্ছ বলে উত্তর বলে দিতে হবে এরকম করে? সলভাইয়ের সন্ধি, বেসিনের সন্ধি। হ্যাঁ, সলভাইয়ের সন্ধি মারাঠাদের সঙ্গে হয়নি। এ বাবা, দেখো ইতিহাস, তোমরা হিস্ট্রি সাবজেক্টের স্টুডেন্ট, তোমাদের কাছ থেকে যদি সন্ধিগুলোর মানে গুরুত্বপূর্ণ সন্ধিগুলো সম্পর্কে ভুল তথ্য পাই, এটা আমার কাছে হতাশাজনক। যে স্যার পড়া হয়নি, এটা দেখো, এটা অন্য কোনো সাবজেক্টের স্টুডেন্টরা বললে ঠিক আছে, ঠিক আছে তোমরা পড়ো, তোমরা হিস্ট্রি স্টুডেন্ট, তোমাদের কাছ থেকে এটা এক্সপেক্ট করি। এগুলো তো বাবা মনে রাখতে হবে না, এগুলো মানে এগুলো খুব খারাপ জিনিস। এগুলো তো বাবা মনে রাখতে হবে, একদম ডেডিকেটেড সন্ধির মধ্যে পড়ে সলভাইয়ের সন্ধি, বেসিনের সন্ধি, এগুলো বলতে হয়? এগুলো সে কেঁচে গন্ডুস হয়ে যাবে। এরকম এগুলো যদি বলতে হয় তাহলে তোমরা মানে পড়ে যে উদ্ধার করবে, যে কোশ্চেন যে অ্যাটেন্ড করবে, কিভাবে করবে? এরকম করো না, একটু পড়াশোনা করতে হবে। 1784 খ্রিস্টাব্দে টিপু সুলতান আর গভর্নর ম্যাকটার্নের মধ্যে সম্পাদিত ম্যাঙ্গালোরের চুক্তিকে কে অপমানজনক শান্তি বলে অভিহিত করেছে? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। দেখো, এই ধরনের উত্তর বলতে না পারলে আমি কিছু বলবো না, কারণ এগুলো কি বলতো, যতক্ষণ না তুমি পড়বে ততক্ষণ এগুলোর উত্তর করাটা খুব কষ্টকর ব্যাপার হয়। কিন্তু বাকি যে উত্তরগুলো সেগুলো তো বাবা করা উচিত না। এবার এই ম্যাঙ্গালোরের সন্ধি ব্যাপারটা কখন হয়েছিল? সেকেন্ড, কারণ দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হতে হতে হায়দার আলী মারা গেছিল, সেই কারণে টিপু সুলতান রাজা হওয়ার পরে এই চুক্তিটা করেছিল। সেই কারণে এটা ছিল এক ধরনের যাকে বলা হয় অপমানজনক শান্তি, মানে বাধ্য হয়ে এটা করতে হয়েছিল, যাকে বলা হয় নো রেজাল্ট। এটা তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের পরে হয়েছে। Okay? এগুলো বলতে না পারলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই সন্ধিগুলো সম্পর্কে তোমাকে বলতে হবে। আচ্ছা, কোন ঐতিহাসিক ম্যাঙ্গালোরের চুক্তিকে টিপু সুলতানের কূটনৈতিক জয় বলে মন্তব্য করে? পারবেন? ডক্টর মহিবুল হাসান। এগুলো বলতে না পারলে কোনো সমস্যা নেই, এগুলো কি বলতো মনে রাখতে পারলে ভালো, না মনে রাখলে কি বলতো মানে পড়তে হবে, এগুলো কোনো সমস্যা নেই। একদম ডেডিকেটেড কোশ্চেন ভুল করো না, এগুলো ঠিক আছে। আফগানিস্তানের কোন শাসক ভারত আক্রমণ করার জন্য টিপু সুলতানকে আমন্ত্রণ জানিয়েছিল? কোন শাসককে ভারত আক্রমণ করার জন্য টিপু সুলতান আমন্ত্রণ জানিয়েছিল? আফগানিস্তানের কোন শাসক? কন্টেম্পোরারি শাসক? শাহ সুজা হবে। বাবা, শাহ সুজা কোন টাইমের বলো? মহারাজা রঞ্জিত সিং এর টাইম শাহ সুজা, তাই না? শাহ সুজা মহারাজা রঞ্জিত সিং এর সময় শাহ সুজার সাথে ট্রিটি সাইন হয়েছিল। আরেকটা শাহ সুজা আছে শাহজাহানের পুত্র, সেটাই আছে, তাই না? তাহলে আফগানিস্তানের শাসক হিসেবে শাহ সুজা রঞ্জিত সিং এর টাইম, টিপু সুলতান টাইমে, তাই না? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জামান শাহ, ঠিক আছে, জামান শাহ, শাহ ডাইনেস্টি। আচ্ছা, মহীশূরের কোন শাসক আরবি, পার্সি, উর্দু এবং কন্নড়ি ভাষায় বিদ্বান ছিল? কি হবে বলো? টিপু সুলতান। না, হায়দার আলী হবে। হায়দার আলী হবে না, বলো।
আরে পাগলরা, হায়দার আলী নিরক্ষর ছিল, মনে নেই? হায়দার আলী নিরক্ষর ছিলেন, আকবর নিরক্ষর ছিল, হায়দার আলী নিরক্ষর ছিল। এই জন্য দুজন শাসকের নাম বলা হয় যারা নিরক্ষর থেকেও ভালো অ্যাডমিনিস্ট্রেশন করেছিলেন, ভালো কূটনীতিবিদ ছিলেন। সেরকম দুজন তিনজনের নাম বলা হয়ে থাকে। তার মধ্যে হায়দার আলী এক নম্বর, তারপরে কে, আলাউদ্দিন খিলজি আর আকবর। এই তিনজন নিরক্ষর ছিলেন কিন্তু বিশাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তো হিস্ট্রি পড়ছো, হিস্ট্রির মধ্যে এই তথ্যগুলো তো জানতে হবে। তো টিপু সুলতান ভীষণ স্কলার ছিলেন, ফরাসি থেকে তিনি পড়াশোনা করে এসেছিলেন। ঠিক আছে, তো অবভিয়াসলি তিনি বিদ্বান ছিলেন, আর বিদ্বানরাই সবসময় গন্ডগোল করে। যাই হোক, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়েছিল? থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার। 1790 থেকে 92। 1790 থেকে 92, থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার 1790 থেকে 92, এই টাইমের মধ্যে হয়েছে। 1790 থেকে 1792। কোন সন্ধির দ্বারা তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়? সহজ কোশ্চেন, একটু আগেই বলে দিলাম। বলো। শ্রীরঙ্গপত্তনম। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি, একদম সিম্পল। শ্রীরঙ্গ, ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম, যেখানে অর্ধেক রাজ্য দিতে হয়েছিল এবং ক্ষতিপূরণের টাকা ডিমান্ড করা হয়েছিল, কিন্তু দিতে না পারার জন্য কি হয়েছিল? বলো, দিতে না পারার জন্য কি হয়েছিল? দুই পুত্রকে ইংরেজদের হাতে তুলে দিতে হয়েছিল। দুই পুত্র ইংরেজদের হাতে জামিন হিসেবে ছিল। হুম, তো টাকা দিতে পারেনি, সেই কারণে ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ারের পরে তার দুই পুত্র, প্রথমে টিপু সুলতান মারা গেল, তারপর তার দুজন পুত্রকেও মেরে দেওয়া হলো। কোন স্থানের ফৌজদার নিযুক্ত হওয়ার পর হায়দার আলী তার ক্ষমতা সুদৃঢ় করেছিল? কি হবে? অ্যান্সার হবে দিন্দিগুল। দিন্দিগুল, একদম অ্যান্সার হবে দিন্দিগুল। দিন্দিগুলের ফৌজদার, ওই যে দেখো একটা প্রশ্ন করেছিলাম যে মানে হায়দার আলী কোন পদে নিযুক্ত ছিল। একটু আগে উজি টুজির ছিল, সেখানে বলেছিলাম ফৌজদার কথাটা। ঠিক আছে, ফৌজদার ইন সেন্স অফ সেনাপতি, ফৌজদার ইন সেন্স অফ সেনাপতিকেই সেই টাইমে ওই জায়গাতে মানে ফৌজদার হিসেবে কনসিডার করা হতো। ফৌজদার, ফৌজদের যে দেখাশোনা করে, মানে যে হেড, ফৌজদার মানে এক কথায় সেনাপতি, তাই তো? আচ্ছা, শ্রীরঙ্গপত্তনমে কে স্বাধীনতার বৃক্ষ রোপণ করেন? ভেরি ফেমাস কোশ্চেন। টিপু সুলতান। টিপু সুলতান, এটা তো ভীষণ ফেমাস কোশ্চেন। শ্রীরঙ্গপত্তনমে মানে স্বাধীনতা বৃক্ষ রোপণ করেছিলেন তিনি। আচ্ছা, শ্রীরঙ্গপত্তনম চুক্তির মাধ্যমে টিপু সুলতান কোনটা হবে? অপশন বি, তার রাজ্যের অর্ধাংশ ব্রিটিশদের ছেড়ে দেন। একদম সিম্পল কথা, একটু আগেই বলে দিলাম যে অধীনতামূলক মিত্রতা নীতি নয়, যে তার রাজ্যের অর্ধাংশ ব্রিটিশদের ছেড়ে দেন। ব্রিটিশরা তার রাজ্যের অর্ধেক নিয়ে নিয়েছিল, আমি একটু আগেই বললাম, অর্ধেক রাজ্য নিয়ে নিয়েছিল আর ক্ষতিপূরণ। নেক্সট। আচ্ছা, ভারতীয় রাজাদের মধ্যে যে প্রথম তার শাসন ব্যবস্থায় পাশ্চাত্য পদ্ধতি গ্রহণ করে, কেউ? মানে ব্রিটিশদের বাইরের যারা রয়েছে তাদের মাধ্যমে, তাদের সেনাপতিদের বা তাদের রীতিনীতি ফলো করেছিল। বেসিক্যালি পাশ্চাত্য পদ্ধতি বলতে ফরাসি পদ্ধতির কথা বলা, যেই কারণে তার শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে পরাজয় হয়েছিল। অবভিয়াসলি কে হবে? টিপু সুলতান। টিপু সুলতান হবে, কারণ হায়দার আলী সেনাবাহিনী গঠন করলেও ফরাসিদের সহায়তায় তাদের কিন্তু শাসন ব্যবস্থার পদ্ধতি গ্রহণ করেন। আর মহারাজা রঞ্জিত সিং বা মহাদাজি সিন্ধিয়া এরা কখনোই এইসব জায়গায় এইরকম ধরনের কোনো কাজই করেন। বিশেষ করে মহারাজা রঞ্জিত সিং ওয়াজ দ্য গ্রেট, ভেরি গ্রেট কিং। এটা কি হবে? কুড়িটা কি হবে? পশ্চিমী বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ শিল্পোন্নয়ন ঘটিয়েছিল, এটাও সেম, টিপু সুলতান হবে, তাই তো? টিপু সুলতান তার শাসন ব্যবস্থা প্লাস বৈজ্ঞানিক ব্যবহার তার রাজ্যে ঘটিয়েছিল। আচ্ছা, জ্যাকোবিন ক্লাবের সদস্য, ভীষণ ফেমাস কোশ্চেন, প্রচুর বার পরীক্ষায় এসেছে, কি হবে? টিপু সুলতান। সেম উত্তর, টিপু সুলতান। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পরীক্ষায় ভীষণ ভীষণ রিপিট হয়, ভীষণ রিপিট হয়, বিশেষ করে জ্যাকোবিন ক্লাবের সদস্য, এটা প্রচুর হয়। আচ্ছা, প্রথম ভারতীয় যিনি ছেলেকে শিক্ষার জন্য
ইউরোপে পাঠানোর কথা ভাবে, কি হবে? টিপু সুলতান। একদম না। কি হবে? ঠিকই বলেছে, টিপু সুলতান। এবার এখানে দেখো ব্যাপারটা কেন, কারণ টিপু সুলতান নিজে পড়েছিল ফ্রান্স থেকে, সেই কারণে হায়দার আলী তাকে কিন্তু ফ্রান্স থেকেই পড়াশোনা করিয়েছিল। ফলে টিপু সুলতানও ভেবেছিল তার ছেলেকে ইউরোপে পাঠাবে, নিজে পড়ে এসেছেন বলে। ঠিক আছে, বাকিরা হবে কোথা থেকে? কি হবে? টিপু সুলতান কর্তৃক বহির্ভারতে প্রতিষ্ঠিত বাণিজ্য কেন্দ্রের কোনটি ছিল না? পারবেন। এটা হচ্ছে ব্যাংকক। ব্যাংকক, থাইল্যান্ড, ব্যাংকক। আচ্ছা, কে মন্তব্য করেন দেশি বিদেশি শত্রুর দ্বারা উৎপীড়িত না হলে টিপু সুলতান হয়তো মহীশূরে একটি শিল্প বিপ্লব ঘটিয়ে ফেলতেন? মুহিবুল হাসান। মহিবুল হাসান। ঠিক আছে, যাই হোক, তো এদের মন্তব্য আর বলে লাভ নেই। মানে হিন্দু মন্দির ধ্বংস করে জোর করে কনভার্সন করে নাকি শিল্প বিপ্লব নিয়ে চলে আসছে। ঠিক আছে, টিপু সুলতান হচ্ছে আরেক অরঙ্গজেবের মানে সেকেন্ড ভার্সন টিপু সুলতান। আচ্ছা, নেক্সট। হায়দার আলী ফরাসি সহায়তায় কোথায় আধুনিক অস্ত্রাগার নির্মাণ করেছিলেন? কি হবে উত্তর? ফরাসিতে মনে হচ্ছে সুরাট হবে। হ্যাঁ, কি হবে উত্তর? কি করেছো? ফরাসিদের সহায়তায় মনে হচ্ছে সুরাট হবে। মানে আচ্ছা, ফরাসিদের সহায়তায় সুরাট কেন হবে? যে হায়দার আলী, দেখো একটা জিনিস বোঝো, হায়দার আলী যদি কিছু নির্মাণ করে তাহলে সে নিশ্চয়ই তার টেরিটরির মধ্যেই করবে। দেখো, বাণিজ্য কুঠি নিশ্চয়ই নয়। একটা জিনিস মাথায় ভুল করছো কি, যে ফরাসি মানেই সুরাট, এই কথাটা নয়। ফরাসিরা যখন ভারতে এসেছিল তারা বাণিজ্য কুঠি সুরাটে বেশি নির্মাণ করতো। কেন? কারণ সুরাট ছিল সবচেয়ে নিয়ারেস্ট বাণিজ্য কুঠি। এবার হায়দার আলী যদি আধুনিক অস্ত্রাগার নির্মাণ করে, সে নিশ্চয়ই তার টেরিটরির মধ্যে করবে, তার সাম্রাজ্যের মধ্যেই করবে। নাকি এখন আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের অস্ত্রাগার মানে বোম্বেতে হবে, তা কি হবে? হবে না তো, নাকি? কথা কি বুঝতে পারছো তো? হ্যাঁ। আর সুরাট তো তার টেরিটরির মধ্যে পড়ছে না। তাহলে কেন সুরাট? তাহলে অ্যান্সার হবে কি? দিন্ডিগুল, যেখানে সে ফৌজদার ছিল, দিন্ডিগুলে আধুনিক অস্ত্রাগার নির্মাণ করেছিল। যে হায়দার আলী কাকে সিংহাসনচ্যুত করে মহীশূরে নিজের রাজকর্তৃত্ব, একটু আগেই বললো, বলাই ছিল। কি হবে? নঞ্জরাজ। নঙ্গরাজ। ঠিক আছে, নঙ্গরাজকে পরাজিত করে তিনি রাজকর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। সিম্পল, এটা তো আমরা পড়েছি। কোন ইঙ্গ মহীশূর যুদ্ধ চলাকালীন হায়দার আলী কর্কট রোগে মানে ক্যান্সারে মারা গেছিল? তো আমরা জানি প্রত্যেকে। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। তাহলে অ্যান্সার হবে কি? দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। একদম সিম্পল। আচ্ছা, নেক্সট। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে কোন ফরাসি সেনাপতির নেতৃত্বে আহ হুম, আমাদের ফরাসি নৌবহর হায়দার আলীকে যুদ্ধ করেন? মানে অ্যাকচুয়ালি সাফরেন। কি জানো? সাফরেন। ঠিক আছে, সাফরেন। সাফরেনের হেল্পে আমাদের যুদ্ধ করেছিল দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে। আচ্ছা, কি হবে এটা? টিপু সুলতানের হাতে পরাজিত ব্রিটিশ সেনাপতির নাম? হবে ব্রেথওয়েট। ব্রেথওয়েট। কি হবে এটা? ব্রিটিশ জেনারেলও ম্যালেরিয়া রোগে মারা যান। হায়দার আলী যখন মারা যান তখন কোন ব্রিটিশ জেনারেলও ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যান? কি হবে? দেখো, ব্রেথওয়েট হবে না। বাদ দাও, কোনটা কোনটা হবে না, ব্রেথওয়েট হবে না।
জন স্যান্ডার্স হবে না, কারণ এরা হচ্ছে আধুনিক যুগের ইতিহাসের মধ্যে। এবার বলো আয়ারকুট না পেইটন? সহজ করে দিলাম, 50-50। আয়ারকুট হবে না মনে হচ্ছে, পেইটন হবে। আয়ারকুটই হবে, ঠিক আছে? আয়ারকুটই মারা গেছে। লালি আর আয়ারকুটের মধ্যে হয়েছিল লড়াই, ঠিক আছে? আয়ারকুট এই সময়ই মারা গেছে, কারণ ওই যে ইঙ্গো ফরাসি যখন দ্বন্দ্ব হয়েছিল, আয়ারকুটের সঙ্গে লালির হতো কাউন্টার লালির, তো আয়ারকুট এভাবে মারা গেছে। হায়দার আলী যখন মারা গেছিল সেই সময় ম্যালেরিয়া রোগে আয়ারকুটও মারা গেছিল। ওকে, এটা কি হবে? আচ্ছা, একটু আগেই মনে হয় হলো কোশ্চেনটা না? আচ্ছা, ব্যাঙ্গালোরের হ্যাঁ, সন্দীপ ওয়ারেন অপমান হেস্টিংস। জিরক্স। ওয়ারেন হেস্টিংস কোশ্চেনটা ছিল, একটু আগে ছিল, আবার রিপিট আছে এখানে। আচ্ছা, যাই হোক। এটা একটা কোন ঐতিহাসিক মন্তব্য করেন হায়দারকে কেবলমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, কিন্তু টিপুকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ সরকারের সমবেত শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হয়? ইন নরেন্দ্র ডক্টর এন কে সিনহা। এই ধরনের কোশ্চেন না পারলে কোনো সমস্যা নেই, কারণ এই ধরনের কোশ্চেন খুব একটা আসে না, স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন, বুঝতে পারছো? কিন্তু করে রাখতে হয় কেন? কারণ যদি একটা একটা কোশ্চেন থাকে তখন কিছু করার নেই। আচ্ছা, কোন ঐতিহাসিক টিপু সুলতানকে ধর্মান্ততার দায়ে অভিযুক্ত করেননি? সুরেন্দ্রনাথ সেন। ধর্মান্ধতা, যাই হোক, এটা সম্পর্কে কিছু আমার মন্তব্য নেই। টিপু সুলতান যে হিন্দু মন্দির এবং দেবস্থান প্রভৃতির প্রতি শ্রদ্ধাশীল। আচ্ছা, ঠিক আছে, কি হবে উত্তর? বলে লাভ নেই। হ্যাঁ, জানেন অ্যান্সার হবে জগৎগুরু শঙ্করাচার্য। শঙ্করাচার্য কোনো লোকের নাম নয়, কিন্তু ইটস আ পোস্ট, ঠিক আছে? আচ্ছা, কোন মহীশূর শাসক নতুন ক্যালেন্ডার, মুদ্রা ইত্যাদি প্রবর্তন করেন? টিপু সুলতান। জানি হবে। আচ্ছা, মহীশূরের বিসমার্ক। টিপু সুলতান কি তো বলে? হ্যাঁ, মহীশূরে দেখো, একটা কথা শুনো, যখন এই ধরনের কোশ্চেন আসবে একটু কেয়ারফুল হয়ে যাবে। প্রথমত বিসমার্ক কে ছিল? বলো, বিসমার্ক কে ছিল? বলো বলো, পড়েছো তো, ইউরোপের ইতিহাস পড়ায়নি? বলো, বিসমার্ক কে ছিল? অটো ভন বিসমার্ক। এ বাবা, কে ছিল? ইংল্যান্ডের রাজা ছিল তো নাকি? হ্যাঁ, ইংল্যান্ডের রাজা ছিল। হ্যাঁ, দেখেছ, ভেরি গুড। বাহ, কারো কাছে কি উত্তর পাবো? আচ্ছা, জার্মানির তো জার্মানি। অস্ট্রিয়া জার্মানির কে ছিল? চ্যান্সেলর। জার্মানির চ্যান্সেলর। আমি বলছি ইংল্যান্ডের রাজা ছিল, তখন বলছে হ্যাঁ। কেন বাবা এরকম ভুল কেন বলছো? না, আমি জার্মানির জার্মানি চ্যান্সেলর। বলেছিলাম তো। তাহলে তাহলে বলো, আমি যখন বলছি ইংল্যান্ডের জার্মানি রাজা, তো তখন বলে তুমি কেন উল্টা পাল্টা বলছো? আমি তো তোমাকে মিসগাইড করছি, তো তুমি মিসগাইড হচ্ছ কেন? আমি বলবে তো। কিন্তু হ্যাঁ, কনফিউজ লেগেছে। তাহলে হ্যাঁ, তো কনফিউশন হবে না। পরীক্ষার হলে তোমার কোনো বন্ধু থাকবে যাকে জিজ্ঞেস করলে সে বলবে আরে ইংল্যান্ডের রাজা ছিল তো, তুমি বলে হ্যাঁ ঠিকই বলছিস। বন্ধু কি আর ভুল বলতে পারে? তাই না? ভেবেচিন্তে বলবে জার্মানির চ্যান্সেলর ছিল, আর জার্মানির যে ইউনিফিকেশন তার জন্য বিসমার্ক করেছিল, মনে আছে তো, অটোমান বিসমার্ক। তাহলে তারপরে জার্মানির চ্যান্সেলর, এবং তিনি কে ছিলেন? তিনি একজন ভীষণ বড় কূটনীতিবিদ ছিলেন। কূটনীতিবিদ, তাই না? কূটনীতিবিদ মানে বুঝি ডিপ্লোম্যাট। যেমন আমাদের ভারতের কূটনীতিবিদের নাম বলো, গুরুত্বপূর্ণ কূটনীতিবিদ। চাণক্য। আর আর কে?
চাণক্য ছাড়া, চাণক্যর নাম তো আমরা জানি। আর মারাঠাদের কূটনীতিবিদ বড় নানা শিবাজি তো ফড়নবিস। নানা এই ফড়নবিস। বাবা না, তাহলে বাবা এগুলো ভুল বললে হবে? নানা ফড়নবিস। তাহলে এরা কি করতো? পলিটিক্স এর মাধ্যমে। তাহলে মাইসোরের পলিটিক্স কে করতো? মাইসোরের বিস্মার, মানে মাইসোরকে যাতে অন্যরা কেউ অ্যাটাক করতে না পারে সেই জন্য পলিটিক্স খেলতে কে পারত? হায়দার আলী। কে ছিল? হায়দার আলী করেছিল। টিপু সুলতান সেই পলিটিক্সটা করতে পারেনি বলেই তো থার্ড অ্যাংলো মাইসোর ওয়ারের সময় তার এগেনস্টে প্রত্যেকে গেল না। মারাঠা, তারপর হায়দ্রাবাদের নিজাম, প্রত্যেকে মিলিতভাবে তো হায়দার আলীকে অ্যাটাক করলো না। তাহলে মহীশূরের বিসমার্ক বলা হবে হায়দার আলীকে, কারণ তিনি কূটনীতির জোরে মহীশূরকে প্রোটেক্ট করতেন। এবং ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ারের সময় মানে আমাদের হচ্ছে কি বলে হায়দ্রাবাদ আর হচ্ছে মারাঠাকে যুদ্ধে যোগদান করা থেকে বিরত রেখেছিল। মনে পড়ছে কথাগুলো? মনে পড়ছে তো নাকি না পড়ছে না? হ্যাঁ স্যার। তাই না? তাহলে পড়তে হবে বাবা। কে বলেছে সারা জীবন ভেড়ার মতো বাঁচাচ্ছে, একদিন সিংহের মতো বাঁচা অনেক ভালো? টিপু সুলতান। ডায়লগ বাজ টিপু সুলতান। আচ্ছা, যাই হোক। কি হবে? টিপুর রাজ্যে কৃষকরা ছিল অত্যন্ত সুরক্ষিত। আচ্ছা, ভালো কথা। তাদের পরিশ্রমকে পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হতো। কি হবে? অ্যান্সার হবে জন শোর। তুমি পাবে না, মেনশন পাবে না। হুম। বিশ্বস্ত সচিব কে ছিল টিপু সুলতানের? শ্রীনিবাস রাও। ওকে, শ্রীনিবাস রাও ছিলেন টিপু সুলতানের বিশ্বস্ত সচিব। সচিব জানো না বোঝাতে হবে? সচিবকে কি জিনিস? বলে দিন স্যার। সচিবকে, আচ্ছা ভেরি গুড। দেখো, সাপোজ আমি একটা কথা বলি, সাপোজ ধরো আমাদের অর্থমন্ত্রী কে? অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন। তার মানে যেসব বাজেট টাজেট হয় বা যা হয় সবকিছু নির্মলা সীতারামন খুব ভালো করে বোঝে। অর্থনীতির তিনি বিদ্বান ব্যক্তি, তাই তো? নাহলে অর্থমন্ত্রী কেন হয়েছে? তাহলে অর্থমন্ত্রী হওয়ার জন্য কি যোগ্যতা দরকার? অর্থনীতিতে নিশ্চয়ই পিএইচডি হলে তাহলে অর্থমন্ত্রী হতে পারে নাকি, বা গ্রাজুয়েট, হ্যাঁ। তাই তো? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভারতের যে কোনো মন্ত্রী হওয়ার ক্ষেত্রে তার যোগ্যতা হচ্ছে প্রথমত তাকে হতে হবে ভারতীয়, ঠিক আছে? ভারতীয় হতে হবে এবং তার বয়স 25 বছর হতে হবে, 25 বছরের বেশি হতে হবে। এই দুটো হলে যে কেউ যে কোনো মন্ত্রী হতে পারে, অর্থাৎ কোনো অর্থমন্ত্রী সে নিরক্ষর ব্যক্তিও হতে পারে। কি বলছি বোঝা গেছে না? যায়নি? তার মানে তার কোনো হ্যাঁ। শিক্ষাগত কিন্তু যোগ্যতা লাগে না। তার মানে আজকে নির্মলা সীতারামন যদি টাকা গুনতেও না জানে তবুও সে কিন্তু অর্থমন্ত্রী হতে পারে। তাহলে সে অর্থমন্ত্রী হয়ে অর্থ সংক্রান্ত সে কি জানবে? জানা কি তার পক্ষে সম্ভব নয়? সেই কারণে অর্থমন্ত্রীর কাজ করার জন্য একজন আইএএস অথবা আইপিএস, জেনারেলি আইএএস দেরকেই দেওয়া হয়, আইপিএস দেরকে দেওয়া হয় না। আইএএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব সার্ভিস, যারা হচ্ছে বিভিন্ন এই ধরো ডিএম বলো বা হচ্ছে বিভিন্ন অফিসার বলো, তাদেরকে কি করা হয়? সচিব পদে নিযুক্ত করা হয়। তাহলে তারা কি করবে? সমস্ত অর্থ সংক্রান্ত সমস্ত কাজ করবে, রেডি করে অর্থমন্ত্রীকে দেবে। অর্থমন্ত্রী কি করবে? সেগুলো দেখে দেখে শুধু পড়ে দেবে। বাকি তার পেছনে যে ট্র্যাডিশন স্ট্যাটিক থেকে শুরু করে এভরিথিং সব করবে সচিব। যেরকম প্রধানমন্ত্রীরও সচিব আছে, অর্থমন্ত্রীরও সচিব আছে, রেলমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক মন্ত্রীর সচিব আছে। তার মানে সেই অ্যাকচুয়াল সমস্ত কাজ সচিবরা করে, মন্ত্রীরা শুধু সামনে দাঁড়িয়ে বলে ওকে আমি আছি। বুঝতে পারছি না পারিনি বলো? তাই হ্যাঁ তো? স্যার। তার মানে অর্থমন্ত্রী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে যোগ্য ব্যক্তি কে? অবভিয়াসলি অর্থ সচিব। যে অর্থ সচিব হবে তাকে যদি মন্ত্রী করে দেওয়া হয় সে তো আরো বেটার কাজ করবে, কারণ মন্ত্রীর কাছে পাওয়ার আছে, সচিবের কাছে জ্ঞান আছে। তাহলে কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো আইএস আইপিএস অফিসারকে যদি মন্ত্রী বানিয়ে দেওয়া হয়
তাহলে সে পাওয়ারও পাবে, তার সাথে তার হচ্ছে মানে তার যে নলেজ সেটাও হবে। বেটার তো নাকি? ভালো হবে তো নাকি? বলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই কাজটা প্রথম নরেন্দ্র মোদী করেছে। এর আগে জীবনে কোনোদিন হয়নি যে কোনো আইএএস অফিসার বা আইপিএস অফিসার সে রিটায়ার্ড বলো যাই বলো তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। এটা প্রথম নরেন্দ্র মোদী করেছে। কিরকম কে ব্যক্তি? এস জয়শঙ্কর, নাম তো শোনাই হোগা। ঠিক আছে? আমাদের এখন ফরেন মিনিস্টার রয়েছে, বিদেশ মন্ত্রী রয়েছে। তো তিনি এর আগে ফরেন সেক্রেটারি ছিলেন। ওকে? ফলে সেই কারণে আজকের দিনের ইন্ডিয়ার যে ফরেন পলিসি সবথেকে মানে বেস্ট। ওকে? অর্থ সচিব ছিলেন, পরে অর্থমন্ত্রী হয়েছেন, পরে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। এরকম একজন ব্যক্তি আছে। কে? আরবিআই এর গভর্নর ছিলেন। ঠিক আছে? আরবিআই এর গভর্নর মানে বুঝতে পারছো যে কেউ হতে পারে না। সেখান থেকে অর্থ সচিব, সেখান থেকে অর্থমন্ত্রী, সেখান থেকে প্রাইম মিনিস্টার। কে? মনমোহন সিং। মনমোহন সিং। তাহলে একমাত্র যদি কোনো ব্যক্তি যে তার যোগ্যতার ভিত্তিতে প্রাইম মিনিস্টার পর্যন্ত হয়েছেন সেটা হচ্ছে আমাদের মনমোহন সিং। বুঝে গেল সচিব সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে, চলো মন্তব্য। একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন এটার। পারবে না। টমসন গ্যারেট। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমাদের হচ্ছে এ থেকে কোশ্চেন আছে কিছু শিখ থেকে। কোন শিখ গুরু সুলতান সিকান্দার লোদির কন্টেম্পোরারি ছিলেন? বলো। গুরু নানক। গুরু নানক। আচ্ছা, বাকিদের কি মনে হচ্ছে? বলো কি হবে? সিকান্দার লোদির কন্টেম্পোরারি। নানকই হবে, অঙ্গদটা হবে না। গুরু নানক কি হবে? আর কি হবে? গুরু নানক সিকান্দার লোদির কন্টেম্পোরারি। সিকান্দার লোদি মানে কি লাস্ট, তাই তো? তাহলে গুরু নানক বাবরেরও কন্টেম্পোরারি ছিলেন, তাই তো? বাবরেরও সমসাময়িক কন্টেম্পোরারি নানক ছিলেন। তাহলে বাবরের কন্টেম্পোরারি হলে সিকান্দার লোদিরও কন্টেম্পোরারি হবে, কারণ বাবর সিকান্দার লোদি সেম টাইমের লোক। কারণ দুজনের মধ্যে 1526-এ ব্যাটেল অফ পানিপথ হয়েছিল। মাথায় থাকবে না থাকবে? তাহলে কোশ্চেনটা যদি বলতো কোন শিখ হ্যাঁ গুরু স্যার। বাবরের সমসাময়িক ছিলেন, তাহলে অ্যান্সার কি করতাম? সেই গুরু নানকই হতো, তাই তো? কেয়ারফুলি উত্তর করো। আচ্ছা, কোন শিখ গুরু ইসলামের পবিত্র তীর্থ মক্কা মদিনা পরিভ্রমণ করেন? মক্কা মদিনার গুরু নানকই তো। গুরু নানক। গুরু নানকই করেছিলেন। ঠিক আছে? গুরু নানক হচ্ছে ভীষণ মানে কি বলবো, ভীষণ ডেডিকেটেড একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন প্রথম। ইনি অ্যাকচুয়ালি গুরু নানক অ্যাকচুয়ালি তিনি কিন্তু আমাদের ভক্তিবাদী মুভমেন্টের একজন মানে নির্গুণ সম্প্রদায় ছিলেন। আমি আগের দিন পড়িয়েছিলাম নির্গুণ সগুণ সম্প্রদায়। ঠিক আছে? গুরু নানক। যাক, আরো আস্তে আস্তে কিছু কোশ্চেন আমি করব, প্রশ্ন করব, দেখি কয়েকটা উত্তর দিতে পারো কিনা। আচ্ছা, 1575 এখানে কিছু ইনফরমেশন আমি দেব, সেগুলো শুনবো। 1575 খ্রিস্টাব্দে সম্রাট আকবর কোন শিখ গুরুকে 500 বিঘা জমি দান করেছে? রামদাস। গুরু রামদাস। ভেরি গুড। চলো কান ধরে উঠবুস করো আগে 50 বার। কান ধরে উঠবুস করো। আমি এত ভালো করে বললাম সম্রাট আকবর এর সময়, আকবর আসার পরে গুরু অমর দাসের কন্যা বিবি ভানিকে 500 বিঘা জমি দান করেছিল, যেখানে পরবর্তীকালে হরমন্দির সাহেব মানে আজকের দিনের গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির গঠিত হয়েছে। মনে আছে না নেই বলো? হ্যাঁ হ্যাঁ স্যার বলেছিলেন। তাহলে তাহলে গুরু অমর দাস তৃতীয় শিখ গুরু ছিল, থার্ড শিখ গুরু ছিল, সবচেয়ে বয়স্ক শিখ গুরু ছিল। তার যে কন্যা ছিল বিবি ভানি, তাকে আকবর জমি দান করেছিল। মনে পড়ছে না পড়েনি বলো?
ছিল তো নাকি? হ্যাঁ স্যার। আর তারপরে অমর দাসের কন্যা বিবি ভানিকে বিয়ে করেছিল কে? রামদাস। 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 তাহলে বিবি ভানি রামদাসের সঙ্গে বিয়ে হয়, সেই কারণে রামদাসের সময় থেকে গুরুপদ বংশানুক্রমিক হয়। মনে পড়ছে কথাগুলো? তাহলে তাহলে ভুল করলে হবে বাবা? পরীক্ষার সামনে পড়তে হবে এগুলো, তাই না? অমৃতসর শহরের প্রতিষ্ঠাতা কোন শিখ গুরু? ভেবে চিন্তে উত্তর দেবে। বলো কি হবে বলো? হু ইজ দ্য ফাউন্ডার অফ অমৃতসর? কি হবে? এ বাবা, আমি তো এক্ষুনি সব কথা বললাম, এক্ষুনি তো কথাগুলো আমি ডিসকাস করলাম। তাহলে যে জমিটা গুরু রাম অমরদাসকে দেওয়া হয়েছিল, তারপর বিবি বাণীকে বিয়ে করার পরে গুরু রামদাস কি করেছিল? অমৃতসর শহরের ফাউন্ডেশন করেছিল এবং হরমন্দির সাহেবের নকশা বানিয়েছিল। মনে পড়ে তো? পড়িয়েছিলাম তো আমি। তাহলে অমৃতসর শহরের ফাউন্ডার গুরু রামদাস না? ভুল কেন করছো? অমরদাসের সময় জমি পেয়েছিল, অমৃতসর শহর ফাউন্ডেশন রামদাসের সময় হলো, তাই না? কোন শিখ গুরুর আসল নাম ছিল লেহনা? গুরু অঙ্গদ, বাবা লেহান। রামদাস। আরে বাবা লেহান বলেছিলাম না, বাবা লেহানা বা বাবা লেহান। এ বাবা, পড়ছো নি একদম বড়। কি হবে? কোন শিখ গুরু গুরুমুখী বর্ণমালার সূচনা করে গুরু নানকের বক্তব্য লিখিব করেন? গুরুমুখী স্ক্রিপ্ট গুরু নানকের বক্তব্য লিপিবদ্ধ করেন? গুরু অঙ্গদ। একদম বড়, একদম বড়। মাসান্ত কোন ধর্মগুরু সূচনা করেন? এটাও বলেছিল। পঞ্চম শিখ গুরু কে ছিল? অর্জুন তো। গুরু অর্জুন দেব বা গুরু অর্জুন। গুরু নির্বাচনে উত্তরাধিকারী প্রথা প্রতিষ্ঠা করেন কোন শিখ গুরু? এক্ষুনি বললাম। অমর দাস। অমরদাস। কেন অমর দাস হবে? রামদাস হবে না? রামদাসই তো প্রথম বংশানুক্রমিক হলো। প্রথম বংশানুক্রমিক উত্তরাধিকারী, আমি এক্ষুনি তো বললাম। গুরুপদ বংশানুক্রমিক প্রতিষ্ঠা করা হচ্ছে হয় রামদাসের সময়। আরে এই কারণেই তো রামদাস গুরু হওয়ার সাথে সাথে ব্যাপারটা সঙ্গে সঙ্গে হলো, তার মানে প্রতিষ্ঠিত হয়েছিল তো প্রতিষ্ঠা ব্যাপার। অমরদাস। আরে প্রতিষ্ঠা মানে কি তুমি এখানে ঘর বানানো ভাবছো নাকি? এখানে প্রতিষ্ঠা মানে কি কোনো ফাউন্ডেশন স্টোন বানানো নাকি? কোন গুরুপদে নির্বাচন? গুরু মানে গুরু নির্বাচনে অমরদাস। উত্তরাধিকারী প্রথা প্রতিষ্ঠা মানে কে গুরু হওয়ার সাথে সাথে কে গুরু হওয়ার সাথে সাথে কে গুরু হওয়ার সাথে সাথে এটা প্রতিষ্ঠা হলো, মানে উত্তরাধিকারী প্রথা। কে গুরু হওয়ার সাথে সাথে গুরুপদ বংশানুক্রমিক হলো? রামদাস হওয়ার সাথে সাথে তো, না অমরদাস হওয়ার সাথে সাথে? না, রামদাস গুরু হওয়ার সাথে সাথে রামদাস তো হওয়ার নাকি, সাথে সাথেই তাই না? হয়েছিল, কিন্তু কিন্তু অমর আচ্ছা, কোন শিখ গুরু? দাসের সময় তো আরে চালু অমরদাস হয়েছিল। হবে না। আরে এইরকম অমরদাস কি করে হবে? আরে বাবা, এই তো জিনিসটাকে ভুল করছো। অমর দাস গুরু যখন হয়, তখন কি সে উত্তরাধিকারী ভাবে কি গুরু হলো, না রামদাস যখন গুরু হলো উত্তরাধিকারী হিসেবে গুরু হলো? কে গুরু হলো উত্তরাধিকারী হিসাবে? ব্যাপারটা বোঝো। অমর দাস গুরু হয়েছিল উত্তরাধিকারী হিসেবে, না রামদাস গুরু হয়েছিল উত্তরাধিকারী হিসাবে? বলো কি কি রামদাস। হলো? রামদাস। তাহলে উত্তরাধিকারী প্রথা রামদাসই প্রতিষ্ঠা হলো হয়েছিল। কোন শিখ গুরুর মাধ্যমে? রামদাসের মাধ্যমে। অমর দাস কেন হবে? ব্যাপারটা বুঝতে পারছো না? পারছো না কথাটা কি বলতে চাইছি? এটা জেনে শুনে হ্যাঁ উত্তর স্যার। ভুল হয়ে যাবে, জেনে শুনে উত্তর ভুল হয়ে যাচ্ছে।
হুম, কোন শিখ গুরু গুরু বাদে দেবত্ব আরোপ করে? মানে গুরু যে পদ ছিল সেটা হচ্ছে দেবত্ব। মানে যেমন কনিষ্ক বলছিল গুরু বা যে রাজা রয়েছে রাজার হচ্ছে দেবসত্বে বিশ্বাসী ছিল কনিষ্ক। সেরকম কোন শিখ গুরু গুরু বাদে দেবত্ব আরোপ করেন? যে গুরু হচ্ছে দেবতা একদম। কি হবে উত্তর? রামদাস। রামদাসই হবে। হুম, রামদাসই করেছিল। আচ্ছা, মুঘল শিখ বৈরাত্যের সূচনা কোন ঘটনার পর থেকে শুরু হয়? এনে বিশ্বজিৎ হত্যাকাণ্ড। বৈরিতার সূত্রটা বলতে বৈরিতার দেখো বাংলা পড়ছো, আ বাংলা পড়ছো, বাঙালি, ঠিক আছে? বাংলা হলে সে ভালো হয়। তাহলে ইংলিশে কোয়েশ্চেন করি। বৈরিতা কথাটার মানে কি? किसी के साथ बैर हो गया मतलब क्या हुआ? बैर মানে কি? ঝগড়া। বৈরিতা মানে কি হবে? তার মানে কোন ফাইটিং, কোন লড়াই। বৈরিতা মানে একে অপরের প্রতি একটা বৈরিতার সূত্রপাত। মানে অবশ্যই সম্পর্ক খারাপ। কোন ঘটনার পর থেকে হবে? বলো? যে কি হবে? আমাকে বলতে হবে এখনো? আচ্ছা, কোন শিখ অর্জুন সিং হত্যাকাণ্ড। কোন শিখ অর্জুন গুরুকে সিং এর মুঘলরা হত্যা করেছিল? অর্জুনই তো হবে। অর্জুন সিংকে হত্যা করেছিল। কে হত্যা করেছিল? জাহাঙ্গীর। 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 আচ্ছা, আর কোন শিখ গুরুকে কেউ হত্যা করেছিল মুঘল শাসক? তেগ শেখ বাহাদুরকেও তো বাহাদুর। হত্যা করেছিল। কে? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব। অরঙ্গজেব। তাহলে এদের মধ্যে কোন ঘটনা আগে হয়েছিল? দুটোই উত্তর। জাহাঙ্গীর অর্জুনকে। আর আর বান্দা বাহাদুরকে হত্যা করেছিল কে? আমাদের জানা নেই। ফারুক সিয়ার। ফারুক সিয়ার। ঠিক আছে? ফারুক সিয়ার। ঠিক আছে? আর হরগোবিন্দকে গোয়ালিয়র জেলে বন্দি করেছিল কে? হরগোবিন্দকে। হরগোবিন্দকে। অবভিয়াসলি জাহাঙ্গীর। গুরু অর্জুন সিংকে হত্যা করার পরে এতে তোমার হচ্ছে হরগোবিন্দকে, ওই জন্য হরগোবিন্দ হচ্ছে কি করেছিল? শিখদের সামরিক এতে পরিণত করেছিল। সবচেয়ে কম বয়সে শিখ গুরু হয়েছিল গুরু হরগোবিন্দ, যাকে সচ্চা পাদশাহ বলা হয়। তাহলে এদের মধ্যে কোন ঘটনাটা আগে ঘটেছিল সবার প্রথম? অবশ্যই গুরু অর্জুন সিং এর হত্যাকাণ্ড। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট, তাই না? এটাই তো প্রথম ঘটনা নাকি? ফার্স্ট যে ঘটনা গন্ডগোল, এখান থেকেই তো সূচনা হলো। জাহাঙ্গীর, কারণ তার যে বিদ্রোহী পুত্র ছিল কে? খসরু। মনে পড়ছে? খসরুকে আশ্রয় দানের জন্য মনে পড়ছে না? পড়েনি? হ্যাঁ স্যার। ভুললে হবে বাবা, এগুলো মনে রাখতে হবে, এগুলো ভুলে গেলে খুব গন্ডগোল। এটা কি হবে? আচ্ছা স্যার, খসরু অনেক বইয়ে দেওয়া আছে। বলো। হুম বলছিলাম স্যার, খসরু হুম অনেক বইয়ে দেওয়া আছে ভাই, অনেক বইয়ে দিয়েছে না না, জাহাঙ্গীরের পুত্র ছিল খসরু। খসরু। জাহাঙ্গীরের পুত্র ছিল খসরু, হ্যাঁ, অনেক বিদ্রোহী পুত্র। অনেক বইয়ে দেওয়া আছে ভাই। না না ভাই, না ভাই না, এটা কোনো ডাউট নয়, এটা পুত্র ছিল, হ্যাঁ। শুধু দেখো জাহাঙ্গীরেরও কিন্তু ঘটিহারি দিত আকবর, ঠিক আছে? জাহাঙ্গীরকে শুধুমাত্র রাজা করেছিল একটাই কারণে, তারা অন্য কোনো ভাই জীবিত ছিল না বলে জাহাঙ্গীরকে রাজা করেছিল, ঠিক আছে? তাহলে জাহাঙ্গীরেরও কিন্তু ঘটিহারি দিত আকবর, হ্যাঁ, একদম উড়িয়েই দিত, মেরেই দিত। শুধু কোনো আর ছেলে যে জীবিত ছিল না বলে বাধ্য হয়ে জাহাঙ্গীরকে করেছে, হ্যাঁ, এটা মাথায় রাখবে। কারণ জাহাঙ্গীরের সঙ্গে আকবরের প্রচুর গন্ডগোল ছিল। আবার সেখানে আবার ওই সিরিয়াল দেখে বলবে না যে আনারকলি না সে মেয়ের জন্য, ওইসব গল্প একদম মানে ভুলভাল জিনিস দেখে আবার বলবে না, হ্যাঁ। ওই সিরিয়াল টিরিয়ালে যে দেখায় ভুলভাল জিনিস, ওসব দেখে আবার বলবে না, হ্যাঁ? গন্ডগোলের কারণ অন্য ছিল। আচ্ছা বলো, কি হবে এটা 11টা? বললাম তো, শিখদের সামরিক যোদ্ধা সম্প্রদায় রূপান্তরিত করেছিল কি? আরে হরগোবিন্দ তো বাবা, বললাম তো। সবচেয়ে কম বয়সী শিখ গুরু ছিল, আর যোদ্ধা সম্প্রদায় রূপান্তর করেছিল কি? গুরু হরগোবিন্দ না, সচ্চা পাদশাহ তাকে বলা হতো। যোদ্ধা, একদম দুর্গ শহর বানিয়েছিল। কি হবে?
শিখ একটা রাজনৈতিক বা সামরিক শক্তিতে পরিণত হয়? কি উত্তর? হরে কৃষ্ণ। রাজনৈতিক এবং সামরিক শক্তিতে পরিণত করেছিল শিখ জাতি। হরকিষানের কোনো কি মানে কোনো কিছু সেভাবে পেয়েছো? অ্যান্সার হবে গুরু গোবিন্দ সিং। ঠিক আছে? গুরু গোবিন্দ সিং মানে শিখদের মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট, মানে সবচেয়ে ইয়ে ছিল। যে পরে আমি গুরু গোবিন্দ সিং এর কথা বলছি। আহ, যদি একটা তথ্য দিই এক্ষুনি একটু চমকে যাবে। সেটা হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠার পেছনে কিছুটা হলেও গুরু গোবিন্দ সিং এর একটা ইনফ্লুয়েন্স ছিল। ঠিক আছে? রাম মন্দিরের ইতিহাসের সাথে শিখদের একটা বড় সম্পর্ক ছিল এবং তার মধ্যে গুরু গোবিন্দ সিং একটা বড় ক্যারেক্টার ছিল সেই সময় রাম মন্দিরে। কেউ জানো না জানো না? প্রথম শুনছো নাকি কথাটা? স্যার জানি না। প্রথম। হ্যাঁ, প্রথম শুনছো। তাহলে ইতিহাস অনেক কিছু জানতে হবে। যে আমাদের রাম মন্দিরের ফাউন্ডেশনের পেছনে গুরু গোবিন্দ সিং এর কত বড় একটা ভূমিকা ছিল, কিভাবে ছিল। ঠিক আছে? কত জিনিস জানার আছে, একটু একটু জানতে হবে। তোমরা যখন ইতিহাস পড়ছো, তোমরা যখন ইতিহাসের একজন শিক্ষক হবে, তখন যে কোনো সময় যে কোনো ব্যক্তি বা যে কোনো কেউ তোমাকে প্রশ্ন করবে, যে কোনো স্টুডেন্ট প্রশ্ন করবে, স্যার এটা হলো, এটা তো আমি এক জায়গায় এটা দেখলাম। ঠিক আছে? তুমি সবসময় সবকিছুর উত্তর যদি বলো না আমি জানি না, আমি পরের দিন বলবো, সেটা হলে খুব সমস্যা। হ্যাঁ, এরকম এরকম নয় যে তুমি সব উত্তর একসঙ্গে দিতে পারবে সেরকম নয়। কিন্তু তোমাকে যদি 10টা প্রশ্ন করা হয়, তোমাকে 7টা উত্তর বা 8টা উত্তর কিন্তু দিতে হবে। দুটো বলতে পারো না এই মুহূর্তে মনে নেই। কিন্তু তুমি যদি 10টা 9টা বলো আমার মনে নেই, তাহলে কিন্তু গন্ডগোল। ঠিক আছে? তার মানে তোমাকে কিন্তু জানতে হবে আমাদের হিস্ট্রি কি হয়েছে, কোথায় কি হয়েছে, খবর কিন্তু বাবু রাখতে হবে ইতিহাস। ওকে? জানতে হবে, একটু বেশি জানতে হবে। গুরু অর্জুন সিং আদি গ্রন্থ সংকলন করেন কবে? 1604। কি হবে? 1604, 1604। ওকে, এগুলো ডেডিকেটেড সালের কোশ্চেন। ওকে। আদি গ্রন্থ একটি সংকলিত গ্রন্থ যার মাধ্যমে বিভিন্ন সন্তদের স্তবগান অন্তর্ভুক্ত ছিল। নিচের কোন সন্তের নাম তাতে সংযুক্ত নেই? আদি গ্রন্থের মধ্যে কোন সন্তদের নাম সংযুক্ত নেই? দেখো এর মধ্যে কোনটা কোনটা হবে কনফার্ম আছে, তুমি কনফার্ম কোনটা? আদি গ্রন্থে কোন কোনগুলো হবে কনফার্ম বলো, হ্যাঁ সেটা হবেই হবে, এটা আছেই। অপশন এ এ মনে কনফার্ম হচ্ছে। অবশ্যই, শিখ গুরুরা থাকবেই অবশ্যই। আর আর হিন্দু এ তো confirm অবশ্যই ধর্মের হবে। B- এটা উত্তর নয়, বৈদ্য দ্বারা এটা থাকেনি তো সংযুক্ত মনে হয়। আছে এর মধ্যে। হ্যাঁ, বি হিন্দু, একদম। বৌদ্ধরা বৈদ্য কিন্তু এর বৈদ্য মধ্যে ছিল না, মুসলিম সন্তরাও কিন্তু এর বৈদ্য সন্তদের তো একদম। তো তোমার কথা তো পুরো কেটে গেছে, কোনো কথাই শোনা যায়নি গো, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, শিখ জাতিদের ভ্রাতৃত্ববোধের বন্ধনে শক্তিশালী করতে এবং তাদেরকে পৃথক এবং এক সত্তায় অনুপ্রাণিত থাকেনি। করতে গুরু গোবিন্দ সিং প্রবর্তিত নতুনত্বের মধ্যে কোনটি ছিল না? ভালো করে বলবে, ছিল না। ঠিক আছে? ছিল। এটা বল কি হবে? হ্যাঁ, ছিল অবশ্য। ছিল না বলছে। কোনটা ছিল না? কোনটা কোনটা তাহলে গুরু গোবিন্দ সিং করেছিল বলো, তাহলেই হয়ে যাবে। বলো কোনটা কোনটা গুরু গোবিন্দ সেটা সিং তো করেছিল, বলো কোনটা কোনটা করেছিল বলো। সেটা করেছিল শিখদের জন্য পঞ্চক ধারণ। পঞ্চক ধারণ, মানে 5টি ক। ঠিক আছে, পঞ্চক। আর দীক্ষা গ্রহণ ওটা হয়তো ছিল। পাহুল বা দীক্ষাগণ, আগে ছিল চরণ পাহুল, তারপরে হয়েছিল অমৃত পাহুল।
দুটোর পার্থক্য জানলে বলো, না জানলে বলো, আমি এক্সপ্লেন করবো। আগে ছিল চরণ পাহুল, তারপরে হলো অমৃত পাহুল। দুটোর পার্থক্য জানো না জানো না বলো? জানি না স্যার। যেটা জানবে না অবশ্যই বলবে, আমি এক্সপ্লেন করবো, ঠিক আছে? চরণ পাহুল মানে কি হতো, যে শিখ গুরুদের পা ধুয়ে জল পঞ্চক খাওয়াতো। ধারণা। সেই কারণে তার নাম হয়েছে চরণ পাহুল, মানে শিখ গুরুদের পা ধুয়ে। হ্যাঁ। আর অমৃত পাহুল জিনিসটা কি হবে, যে অমৃতসরের যে গোল্ডেন টেম্পলের যে নদীর জল, মানে যে জলাশয় আছে, তার জল গ্রহণ করে তুমি দীক্ষা গ্রহণ করতে পারো। চরণ পাহুলের পরিবর্তে অমৃত পাহুল, সেটা গুরু গোবিন্দ সিং করেছিল। তার মানে এটা একদম ডেডিকেটেড ছিল। পঞ্চক ধারণ 5টি দীক্ষা সেটা গ্রহণ অবশ্যই করতে ছিল। আর কোনটা? এটা তো করেছিল। হ্যাঁ। আর না, আকাল তখ্ত গুরু গোবিন্দ সিং নির্মাণ করেছিল। আকাল তখ্তের নির্মাণ গুরু গোবিন্দ সিং করেছিল। আকাল তখ্ত, হুম হুম। আকাল তখ্ত, এখানে দেখো, সরি, হ্যাঁ হ্যাঁ, কি বলেছে, পৃথক এক সত্তায় অনুপ্রাণিত করতে, ভ্রাতৃত্ববোধের বন্ধনে, মানে তারা যে প্রত্যেকে ভাই ভাই। আকাল তখ্তের উদ্দেশ্য কি? আকাল তখ্তের উদ্দেশ্য হচ্ছে শিখদের সুপ্রিমেসি নিয়ে আসা, কিন্তু তার মধ্যে গুরু সম্ভাষণ মানে একটা ভ্রাতৃত্ববোধ, যে আমার গুরু। পঞ্চক মানে একে অপরকে ভাই ভাই ফিল হবে। কিন্তু আকাল তখ্তের নির্মাণ কখনোই ভ্রাতৃত্ববোধের জন্য হতে পারে না। ব্যাপারটা বুঝতে পারছো কি বলতে চাইছি? এই কারণে আকাল তখ্ত একমাত্র উত্তর হবে। হুম। আচ্ছা, উত্তরাধিকারী যুদ্ধে কোন শিখ গুরু দারা শিখোকে সমর্থন করেছিলেন? পারবেন? টেক বাহাদুর। দারা শিখোকে সুস্থ, হ্যাঁ, দারা শিখোকে সুস্থ করার জন্য তাকে গিয়েছিল সেখানে, তারপরে তার ভাইকে বসিয়ে দিয়েছিল দারা শিখোকে সুস্থ করার জন্য, মনে নেই? অ্যান্সার হবে গুরু হর রায়। ঠিক আছে, গুরু হর রায়। কেন, এটা সুন্দর পলিটিক্স ছিল। তেগ বাহাদুরের গল্প আমি একটু পরে বলছি। কোন শিখ গুরু সচ্চা পাদশাহ নামে পরিচিত ছিলেন? হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ। ঠিক আছে, হরগোবিন্দ সচ্চা পাদশাহ নামে পরিচিত ছিল। আচ্ছা, গুরু হরগোবিন্দ ছাড়া আর কে সচ্চা পাদশাহ নামে পরিচিত ছিল? গুরু গোবিন্দ। না, আর সচ্চা পাদশাহ নামে পরিচিত ছিল কে? অ্যান্সার হবে বান্দা বাহাদুর। ঠিক আছে, বান্দা বাহাদুর কোন শিখ গুরু ছিল না, কিন্তু তিনিও সচ্চা পাদশাহ নামে পরিচিত ছিল। একমাত্র গুরু হিসেবে সচ্চা পাদশাহ হরগোবিন্দ ছিল, আর বান্দা বাহাদুরও পরিচিত ছিল সচ্চা পাদশাহ নাম। মনে থাকবে না? থাকবে না, ভুলে যাবো, কোনো অসুবিধা নেই। তাই তো করতে হবে বেশি করে। সির দিয়া সর নেহি দিয়া, শিখ অনুগামীরা তাদের গুরু সম্পর্কে বলেন, গুরু নিজে শির বা মস্তক দিলেন, কিন্তু সার বা ধর্ম দেন নাই। অন থেগো। গুরু হরগোবিন্দ। গুরু হরগোবিন্দকে মেরেছিল? না, তাহলে মানে গুরু নিজের শির মস্তক, মানে অর্জুনই তো। গুরু, আচ্ছা, আমি তোমাদের দুটো প্রশ্ন জিজ্ঞেস করি। দেন নাই বলেছে, ধর্ম দেন নাই, হ্যাঁ, মস্তক। হোয়াট ইজ দ্য মিনিং? কোশ্চেন কি? গুরু নিজের মস্তক দিলেন মানে বললো আমি মারা যাচ্ছি, মরে যাব, আমি আমার মাথা দিচ্ছি, গলা কাটছি, কিন্তু নিজের ধর্ম দেন নাই, মানে তাকে জোর করে বলা হচ্ছে তুমি ধর্মান্তরিত হও, নাহলে মেরে দেবো। বলছে ঠিক আছে, আমাকে মেরে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আমার ধর্ম ত্যাগ করবো। কে টেক ছিল? বাহাদুরই তো। একদম তেগ বাহাদুর। গুরু অর্জুনকে মারা কিন্তু কোনো ধর্ম সংক্রান্ত ব্যাপার ছিল না, না। গুরু সাহায্য অর্জুনকে করে হত্যা দেন। ছিল এই কারণে তার ছেলেকে শেল্টার দিয়েছিল বলে। ঠিক আছে, এটা হচ্ছে পলিটিক্যাল মার্ডার। কিন্তু তেগ বাহাদুরকে ছিল, তেগ বাহাদুরকে যে, এটা ছিল রিলিজিয়াস মার্ডার। এবার আমার প্রশ্ন, কেন তেগ বাহাদুরকে অরঙ্গজেব মারতে গেল? প্রশ্ন আমার এখানে। এই ধর্ম নিয়েই তো সংক্রান্ত ধর্ম, মানে মুসলিমদের শিয়া সুন্না সম্প্রদায় মানে নিতে বলেছিল আর কি ঔরঙ্গজেব, ওই হুম, জন্যই তো হুম। মেরেছিল। তো এর আগেও তো শিখ গুরুরা ছিল, হররাই ছিল, হরকিষান ছিল। সেই সময় তো ভালো, মোটামুটি একটা, খুব না খারাপ না হলেও মোটামুটি একটা সম্পর্ক ভালোই ছিল। তেগ বাহাদুরের সাথে কি এমন গন্ডগোল হলো?
ওই তো ঔরঙ্গজেবের সঙ্গে আর ওই ধর্ম সংক্রান্ত তো কি ধর্ম সংক্রান্ত হঠাৎ কেন হ্যাঁ কেন হঠাৎ ওদের কেন পণ্ডিতদের বলো পারবে কাশ্মীরি পণ্ডিত হ্যাঁ বাহ 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 কাশ্মীরি বাহ বাহ বাহ, পণ্ডিতদের এই তো এই তো। বলো কাশ্মীরি পণ্ডিত কি বলো বলো কাশ্মীরি পণ্ডিতদের জোর করে মানে ধর্মান্তরিত করার চেষ্টা করেছিলেন, তখন তেগ বাহাদুর তাকে আশ্রয় দিয়েছিল। সেই জন্য হুম, তখন হ্যাঁ, এবার আমি একটু তাহলে বলে দিচ্ছি, একদম ঠিক কথা বলেছো। আমি তাহলে এটা একটু তোমাদের আলাদা মানে পুরোপুরি রেফারেন্স করে দিচ্ছি কি হয়েছিল। যখন আমাদের হচ্ছে ঔরঙ্গজেব ছিল কাশ্মীরি পণ্ডিতদেরকে জোর করে ধর্মান্তরিত করছিল, অত্যাচার করছিল, তখন কাশ্মীরি পণ্ডিতরা শেল্টার নেওয়ার জন্য তেগ বাহাদুরের কাছে গেছিল। তেগ বাহাদুর তখন কাশ্মীরি পণ্ডিতদেরকে বলেছিল যে ওপেনলি, যাকে বলা হয় ঔরঙ্গজেবকে চ্যালেঞ্জ করেছিল যে তোমাদের ধর্মান্তরিত করতে এলে তোমরা এটাই বলবে যে আমাদের শিখ গুরু তেগ বাহাদুরকে আগে ধর্মান্তরিত করো, তাহলে আমরা সবাই মুসলিম হয়ে যাব। ঠিক আছে, যদি তেগ বাহাদুর ধর্মান্তরিত হয় তাহলে আমরা সবাই সদিচ্ছায় মুসলিম হয়ে যাব। তো সেই কারণে ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে ডেকে পাঠিয়েছে, বলছে তুমি ধর্মান্তরিত হও। তেগ বাহাদুর বলছে না আমি হব না। তো তাকে তার সামনে তার দুজন ছেলেকে মেরেছে, তার দুজন বডিগার্ডকে মেরেছে, তাকে টর্চার করেছে, কিন্তু তেগ বাহাদুর তবুও বলছে না আমি ধর্মান্তরিত হব না, ব্রুটাল টর্চার করে মেরেছে। তো সেই কারণে গন্ডগোলটা এখানে, তেগ বাহাদুরকে ওইখানেই সেই কারণে দিল্লির চাঁদনি চকে হাতির পায়ের তলায় হিসেবে মেরে দেওয়া হয়েছিল। এবং আমি এখানে একটা প্রশ্ন করব, যেখানে তেগ বাহাদুরকে মারা হয়েছিল সেই জায়গায় প্রেজেন্টলি কি সিচুয়েটেড? একটা গুরুদ্বার রয়েছে, সেই গুরুদ্বারের নাম কি? তেগ বাহাদুরকে যেখানে মারা হয়েছিল সেই জায়গায় এখন কি রয়েছে জানো? শীশগঞ্জ সাহেব। আমি আগের দিনও বলেছিলাম, মনে পড়ে শীশগঞ্জ সাহেব? মনে পড়ছে না পড়েনি বলো? বলেছিলাম না বলিনি বলো? আমার স্যার মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, কি আর বলবো। বলো পঞ্চ প্যারে। কি হবে পঞ্চ প্যারে? আর শিষ্যদের বলো তো পঞ্চ প্যারে। গুরু গোবিন্দ। গুরু গোবিন্দ, গুরু গোবিন্দের শিষ্যদের বলো তো পঞ্চ প্যারে। সিং উপাধি গ্রহণ করতে থাকেন, কি হবে? নামের শেষে সিং আর মেয়েদের নামের শেষে কর ব্যবহারের কথা বলেছিলেন কি? জানা যায়। অর্জুন। গুরু গোবিন্দ, মনে পড়েনি গুরু গোবিন্দ বলেছিলাম? গুরু গোবিন্দ তার মানে বলেছিল শিখদের ছেলেদের তার নামের শেষে সিং আর মেয়েদের নামের শেষে কর ব্যবহারের কথা বলেছিল। বলেছিলাম তো সিং আর কর, ভুলে গেছে সব। গুপ্ত ঘাতকের দ্বারা নিহত হন, মেরে দিয়েছিল পরে, কি হবে? গুরু গোবিন্দ সিংকেই মেরে দিয়েছিল না গুপ্ত ঘাতকের দ্বারা? আচ্ছা, মাসান প্রথা লোপ করেছিল কি? কোন শিখ গুরু? গুরু গোবিন্দ সিং। Yes, মাসান। বিচিত্র নাটক নামে আত্মজীবনী, ফেমাস। গোবিন্দই গুরু গোবিন্দ সিং এর অটোবায়োগ্রাফি ছিল বিচিত্র নাটক। গুরু গ্রন্থ সাহেব বিচিত্র নাটক এর মধ্যে, যাই হোক। কে মেরেছিল নামটা? গুলখান। গুলখান খান গুলখান। মির্জাফর তো হবে না, মহেশ দাস হবে না, জুলফিকার খান হবে না, কেউই তো দেখো প্রত্যেকের হিস্ট্রিতে অন্য অন্য ক্যারেক্টার তাদের রয়েছে, গুলখান ছাড়া আর কি আর। আচ্ছা, বান্দা বাহাদুর যিনি মুঘল সেনাপতিকে হত্যা করেন, যিনি সিরিন্দের শাসন গুরু গোবিন্দের দুই পুত্রকে হত্যা করেন, কি হবে? কোন মুঘল সেনাপতিকে হত্যা করেন যিনি সিরিন্দের শাসনকর্তা থাকা গুরু গোবিন্দ সিং এর দুই পুত্রকে হত্যা করেছিলেন? আব্দুল সামাদ খা না, আরে বাবা, আব্দুল সামাদ খান হিস্টোরিয়ান ছিল, মানে ছিল মানে
তোমার চিত্রকলার সাথে, হ্যাঁ, ওয়াজির খান, তার নাম ছিল ওয়াজির খান। আব্দুল সামাদ বাবু জাহাঙ্গীরের সময় চিত্রকলার ফেমাস ছিল। হাজার 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 মুঘল সেনাকে বান্দা বাহাদুর কাতালগাড়িতে বিধ্বস্ত করেছিল। বান্দা বাহাদুর কাতালগাড়ি কোথায় অবস্থিত? এই কারণে বান্দা বাহাদুরকে ফারুক সিয়ার শেষে হত্যা করিয়েছিল। কাতালগাড়ি কোথায় অবস্থিত? এটা ছিল কৈথল। কৈথল। কার রাজত্বকালে বান্দা বাহাদুরকে হত্যা করা হয়? একটু আগেই বলে দিয়েছিলাম, বলো। ফারুক সিয়ার। সেটা জানতে না, আমি বলার পরে জানলে। বলার পরেই জানলাম। আচ্ছা, বান্দা বাহাদুর প্রবর্তিত কোন প্রশাসনিক ব্যবস্থা ভবিষ্যৎ শিখ রাজ্যের ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে? জমিদার ব্যবস্থার বিলোপ সাধন। ভেরি গুড। জমিদার ব্যবস্থার বিলোপ সাধন, যেটাই পরবর্তীকালে মহারাজা রঞ্জিত সিং এর মাধ্যমে, এই ব্যবস্থা না থাকার কারণে পরবর্তীকালে মহারাজা রঞ্জিত সিং একটা বেটার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা গঠন করতে পেরেছিল। ভেরি গুড। শিখরা কোথায় আশ্রয় নিয়েছিল বান্দা বাহাদুরকে হত্যা করার পরে? পাঞ্জাবের পার্বত্য অঞ্চল। ঠিক আছে। কোনটি সংগঠিত ছিল না? আচ্ছা, শিখরা সমগ্র পাঞ্জাব জম্মুতে রাজনৈতিক নিয়ন্ত্রণ, সেই সময় তারা কোনটি সংগঠিত করেছিল? হ্যাঁ, কতগুলো মিছিল ছিল? 10 নাই 16, দুটোর মধ্যে একটা হবে। 12। 10 নয় 16, উত্তর 12। মিসল বলতে মিছিল বলতে, মিছিল বলতে বলেছিলাম যে এর মধ্যে একটা ছোট্ট মিছিল ছিল সুকোচেরিয়া। মিসাল মানে একটা প্রভিন্স, সেখান থেকে মহারাজা রঞ্জিত সিং রাজা হয়েছিল। মিসাল মানে একটা প্রদেশ, প্রভিন্সকে বলা হয় প্রদেশ বা প্রভিন্স। ছোট ছোট গোষ্ঠীতে ভাগ হয়েছিল, সেগুলোকে একটা মিসাল, বা আরো ভালোবাসে সুবা, যা বলতে পারে। প্রদেশ ঠিক আছে, প্রদেশ সুবা, যা সুবা তাই প্রদেশ তাই মিসাল। ঠিক আছে। যে পচা সেই বাঁকা, সেই হচ্ছে যাই হোক, হচ্ছে আরো অন্য নাম, একই লোক নাম হবে। শিখ মিসাল বলতে কি বলা হয়? উপনিবেশ, সংঘ, উদ্দেশ্যহীন বিচরণকারী শিখ যোদ্ধা, মুঘলদের সঙ্গে মৈত্রীতে আবদ্ধ শৃঙ্খল, কি হবে? খুব সহজ question। উপনিবেশই তো। পাগলা, তোর পাগলা, এক্ষুনি কি বললাম? তারা নিজেদের মধ্যে প্রদেশই তো বললেন। সংঘ আরে আরে বাবা, এই তো কথাগুলো মিনিং বুঝো। কারো কি, এই যে সুবাতে ভাগ ছিল, তখন কি কারো আন্ডারে ছিল কেউ? শিখরা কারো কি আন্ডারে ছিল? না নিজেরা একটা ট্রাইবের মতো করে আলাদা আলাদা ভাবে প্রদেশে ভাগ করতো, যে আমি এই জায়গায় আছি, এটা আমার সুবা। যেরকম ট্রাইবালরা কি করে, আমি এই জায়গায় আছি, যেমন ধরো তোমার ধরো হচ্ছে বেড়াপাড়া, যেমন ধরো তোমার হচ্ছে ব্যানার্জি পাড়া, তাহলে এটা এগুলো কি কোনো উপনিবেশ? উপনিবেশ নয়। তাহলে যে যার একটা পাড়া করে আছে, যে যার একটা ট্রাইব আছে, ট্রাইব 1 ট্রাইব 2 করে করে আছে। সেরকম পাঞ্জাবে যখন বান্দা বাহাদুরের পরে তারা কি হলো, আলাদা আলাদা গোষ্ঠীতে ভাগ হয়ে গেল, যে এটা আমার মিসাল, এটা তোমার মিসাল। তার মানে কি, শিখ এবং তাদের একটা করে হেড থাকবে, তাহলে অবভিয়াসলি সেটা কি হবে, শিখ সর্দারদের একটা সংঘ হবে। উপনিবেশ কি করে হবে? উপনিবেশ হলে তো হতে গেলে তো একটা সাম্রাজ্য দরকার। উপনিবেশ হতে গেলে একটা কি দরকার, সাম্রাজ্য দরকার। তো সাম্রাজ্য কোথায় ছিল? এবার মহারাজা রঞ্জিত সিং কি করেছিল, এই যে ছোট ছোট সংঘগুলো ছিল, সেই সংঘগুলোকে একসাথে ঐক্যবদ্ধ করেছিল, এক করেছিল, সেই মিছিল গুলোকে একত্রিত করেছিল। বুঝাতে পারলাম না বলো? বুঝতে পারছি কথাটা? হুম। ওকে। আচ্ছা, দ্বাদশ শিখ মিসালের প্রকৃত ভিত্তি কি ছিল? কিসের ভিত্তিতে এই 12টা মিসাল বিভক্ত ছিল? আইনের ভিত্তিতে, নীতির ভিত্তিতে, আঞ্চলিক ভিত্তিতে, না দ্বাদশ ব্যক্তির সমাবেশ, 12 জন ব্যক্তির সমাবেশে প্রকৃত ভিত্তি কিসের ভিত্তিতে? একটু মানে সেন্স ব্যবহার করলে উত্তর হয়।
খ্যাতনামা দ্বাদশ ব্যক্তির সমাবেশে অ্যান্সার হচ্ছে গণতন্ত্র। গণতান্ত্রিক নীতি সমূহ। ঠিক আছে, সিম্পল কথা, যে যেভাবে ডিসাইড করতো সেই ভিত্তিতে যে আমাদের সর্দার কি হবে আমরাই ডিসাইড করবো। এগুলো একটু কমন সেন্স লাগালে আর হবে। শিখ মিসালের কেন্দ্রীয় সংগঠন ছিল গুরুমাত্রা বা আধ্যাত্মিক গুরুর উপদেশ। নিম্নোক্ত কোন গুরুমাত্রা সম্পাদিত কাজের মধ্যে সংযোগ ছিল না? মানে যে গুরু হতো সে কোন কাজটা করতো না? রাজনৈতিক না, বিচার না, অর্থনৈতিক না, মন্ত্রণা গঠিত? মন্ত্রণা মানে ইন সেন্স অফ অ্যাডভাইজারি। ঠিক আছে, এই কথা বলছি। কি হবে উত্তর? উত্তর হবে অর্থনৈতিক। বিচার সংক্রান্ত। ঠিক আছে, বিচার সংক্রান্ত ব্যাপার মিসালে গুরুমাত্রা করতো না। মিসালের শাসন ব্যবস্থা মূলত গ্রাম শাসন ব্যবস্থা, যা দুভাবে শাসিত হতো। একটা হচ্ছে সরাসরি শাসন, আর একটা রাখি পদ্ধতির মাধ্যম। দু ধরনের হতো। এবার প্রশ্নটা হচ্ছে এখানে যে রাখি পদ্ধতি কোন ধরনের পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ? ঠিক আছে, কি হবে উত্তর? হোয়াট ওয়াজ রাখি পদ্ধতি? প্রথম শুনছো কথাটা? জাপ দিতে হবে নি, জায়গিরদারও তো জাপ্তি হবে নি। জাপ্তি হবে নি, জায়গিরদার হবে না, একদম ঠিক, কারণ এর সাথে কোনো রেভিনিউ এর সম্পর্ক নেই। সম্পর্ক নেই। তাই তো? চৌথটাও হবে না, তাহলে বাতাই বাতাই পদ্ধতিটাই হতে পারে। তাহলে বাতাই দেখো পদ্ধতি। জিনিসটা বোঝো। রাখি পদ্ধতি মানে শাসন করা হতো, আর রাখি পদ্ধতি যেটা ছিল, যেটা রাখি পদ্ধতি ব্যবহার করা হতো, সেটা বেসিক্যালি যৌথ পদ্ধতি। মানে আয়ের 1/4 তোমাকে ট্যাক্স হিসাবে দিতে। শিবাজিও তো জাপ্তি মনে করেছি। হ্যাঁ, তো জাপ্তির সঙ্গে জাপ্তি বা জাগিরদারির সঙ্গে চৌথর কি পার্থক্য? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জাপ্তি, জাগিরদারি আর চৌথি? তিনটার মধ্যে কি পার্থক্য? জাপ্তি পদ্ধতিতে কি হতো, যে জমি যেটা রয়েছে সেই জমি তোমাকে দেয়া হবে, তুমি জমি চাষ করবে। ঠিক আছে, ভালো করে বোঝো। তুমি জমি চাষ করবে এবং সেই জমি চাষ করার পর সেই জমি থেকে তুমি আমাকে ট্যাক্স দেবে। ভালো করে বোঝো, সেই জমি চাষ করার পরে সেই জমি থেকে তুমি ট্যাক্স দেবে। সেই জমিটা তুমি আমার কাছ থেকে নেবে, নিয়ে তুমি আমাকে ট্যাক্স দেবে। ভালো করে বোঝো, জাপ্তি ছিল ভূমি রাজস্ব ব্যবস্থা। চৌথ কি ছিল? সরি, জায়গিরদারি কি ছিল? যে আমি তোমাকে একটা জায়গার জায়গির দিচ্ছি, মানে সেই জায়গাটা তোমাকে আমি দিচ্ছি, তুমি সেখানে সৈন্য রাখবে, মানে মানসাব পরে করা হয়, সৈন্য রাখবে, জায়গির হিসেবে রাখবে, রেখে তুমি আমার এখানে ট্যাক্স দেবে। তার মানে জায়গিরদারি আর জাপ্তি ব্যবস্থা, আর যদি আমরা ইকতা বলি, এগুলো সিমিলার। কিন্তু যৌথ ব্যাপারটা কি? তুমি এখানে বসবাস করবে, এখানে থাকবে, তুমি চাষ করো না করো, তুমি তোমার জমি তুমি চাষ করবে, তোমার জমি চাষ করে তুমি আমাকে ট্যাক্স দেবে 1/4। মানে ইটস এ ওয়ান টাইপ অফ প্রোটেকশন মানি। ওটা বুঝতে পারছো? চৌথ তো সেরকম। সেই জন্য এর সাথে পার্থক্য। রাখি পদ্ধতি ছিল, যেহেতু তোমরা এখানে বসবাস করবে, আমার এই জায়গার মধ্যে আছো, তো তুমি তোমার জমি চাষ করো, কিন্তু প্রত্যেকে যাতে মানে খাওয়া দাওয়া বা সবকিছু পেতে পারে, বা সবাই যাতে সুবিধা পায়, সেই কারণে 1/4 হিসেবে আমাকে ট্যাক্স দিতে হবে। বুঝা গেল না বোঝা যায়নি? দুটোর পার্থক্য হুম। ক্লিয়ার হলো? এই কারণে অ্যান্সার হবে চৌথ। ওকে, আঞ্চলিক শক্তি হিসাবে শিখদের উত্থান কোন ঘটনার সমকালীন বলে ধরা হয়? সহজ কোশ্চেন। অ্যান্সার হচ্ছে মিসল সংগঠন। সংগঠনের উদ্ভব। মিসল থেকেই তো বেসিক্যালি শিখদের উত্থান হলো। বান্দা বাহাদুরের উত্থান সে তো আলাদা কথা। রঞ্জিত সিং এর নেতৃত্বে শিখ সাম্রাজ্যের উত্থান কোথা থেকে হলো? মিসল থেকেই তো তারপরে হলো। আচ্ছা, কে রঞ্জিত সিং কে 19 বছর বয়সে লাহোরের শাসক হিসেবে নিযুক্ত করে? আহমদ শাহ আবদালি। বাবা, কাবুলের অধিপতি যাও। আর আবদালি কি কন্টেম্পোরারি রঞ্জিত সিং এর ছিল বাবা? আচ্ছা, রঞ্জিত সিং এর সঙ্গে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার ফলে শতদ্রু নদীর উভয় তীরে রঞ্জিত সিং তার রাজ্য বিস্তারের অবাধ সুযোগ লাভ করে। শতদ্রু নদী এদিকটা শিখদের, ওদিকটা ব্রিটিশদের। তো কার সঙ্গে লাহোরের চুক্তি স্বাক্ষর হয়েছিল? লাহোরের চুক্তি কার সাথে হয়েছিল? আমি উত্তর কথা বলতে বলতে বলেই দিলাম, তোমরা ইস্ট খেয়ালই ইন্ডিয়া করেন।
ইস্ট ব্যাস। ইন্ডিয়ান কোম্পানি ওটাই তো বললাম, সেনা ইস্ট লর্ড ইন্ডিয়া বেগ। কোম্পানির সাথে হলো, যার মাধ্যমে শতদ্রু নদী, হ্যাঁ, শতদ্রু নদীর এপাশের পোর্শনটা শিখদের থাকবে আর ওপাশের পোর্শনটা ব্রিটিশদের থাকবে। ঠিক আছে, লাহোরের চুক্তি এই কারণে লাহোরের চুক্তি হয়েছিল। অমৃতসরের চুক্তি তাৎপর্য কোনটি? এই চুক্তির ফলে কি হয়েছিল? এই চুক্তির ফলে পাঞ্জাব ও শান্তি সমৃদ্ধির যুগের সূচনা হয়। এটা অমৃতসরের চুক্তি, দেখো পাঞ্জাবে শান্তি সমৃদ্ধির যুগের সূচনা নিশ্চয়ই ঘটেনি, নিশ্চয়ই এরপরেই তো অ্যাকচুয়ালি যাকে বলে মানে শিখদের ঘটি হারানোর মতো অবস্থা। এরপরে সুখ শান্তির কোনো ব্যাপারই হয়নি। রঞ্জিতের মুলতান, কাশ্মীর, লাদাখ, পেশোয়ার জয়ের উচ্চাকাঙ্ক্ষা পূরণ সহজ হয়। তো অমৃতসরের চুক্তির পরে কি সে আরো এক্সপ্যানশন করতে পেরেছিল, না ঘটি হারালো? আর রঞ্জিত সিং এর সম্প্রদায় ব্রিটিশ আর রঞ্জিত সিংকে আবি শাসককে পরিণত করা, অবভিয়াসলি না, আবি সাংবাদিক। তাহলে অ্যান্সার একমাত্র এই চুক্তির ফলে কি হলো, যে রঞ্জিত সিং আর সম্প্রসারণ নীতি করতে পারলো না। মানে রঞ্জিত সিং এর সম্প্রসারণ নীতির প্রতিবন্ধক কে হলো, কে আটকালো আর রঞ্জিত সিংকে? ব্রিটিশরা আটকালো। ব্রিটিশ শক্তি রঞ্জিত সিংকে তার সম্প্রসারণ নীতি থেকে বাধা দিল, যাতে রঞ্জিত সিং আর তার সাম্রাজ্য এক্সপ্যান্ড করতে না পারে। তাই তো, দ্যাট ওয়াজ দ্য অ্যান্সার। কি হবে? রঞ্জিত সিং এর সেনাবাহিনী কোনটি আদর্শ বাহিনী বা মডেল ব্রিগেড নামে পরিচিত ছিল? অ্যান্সার হবে ফৌজে খাস। ঠিক আছে, ফৌজে খাস, আদর্শ না ব্যাপারটা, দেখো আদর্শ বাহিনী মডেল ব্রিগেড, ফৌজে খাস। আচ্ছা এই দেখো, এটা আমি আগেও বলেছিলাম, হয়তো তোমরা জানো, জগৎ বিখ্যাত কোহিনুর হিরে রঞ্জিত সিং কার কাছ থেকে লাভ করেছিল? খুব ভালো কোশ্চেন। এখান থেকেই কোহিনুর হিরে কিন্তু ব্রিটিশদের কাছে গিয়েছিল, রঞ্জিত সিং এর কাছ থেকে। এই জন্য নাদির এটা শাহ অনেকে বলে নাদির শাহ, বাবা তার তার সময় কোথায় আর রঞ্জিত সিং এর টাইম 1800 টাইম পিরিয়ডে, আর নাদির শাহের টাইম 1739, তাই না? নাদির শাহ কোথা থেকে আসবে? শাহ সুজা। কি হবে? অ্যান্সার হবে শাহ সুজা। ঠিক আছে, কারণ ওই সময় ট্রিটি হয়েছিল তিনজনের মধ্যে, তার মাধ্যমে শাহ সুজার কাছ থেকে রঞ্জিত সিং পেয়েছিল, রঞ্জিত সিং এর কাছ থেকে ব্রিটিশরা নিয়েছিল। আর অ্যাকচুয়ালি নাদির শাহর কাছ থেকে এটা হ্যান্ড ওভার হয়েছিল ইরানের হাতে। এবং কোহিনুর হীরের একটা বড় যে কি বলে অভিশাপ রয়েছে, কি অভিশাপ, যে কোহিনুর হীরে কোনো মানে যে পাবে সে জগৎ বিশ্ব জয় করবে, কিন্তু জীবিত অবস্থাতে সে তার সাম্রাজ্য পুরোপুরি হারাবে। সে কারণে নাদির শাহ কোহিনুর হীরে পাওয়ার পরে জগৎ বিখ্যাত শাসক, কিন্তু চোখের সামনে তার এম্পায়ার বা তার সাম্রাজ্য ধ্বংস হয়েছিল। সেম ভাবে শাহজাহানও এত বড় সাম্রাজ্য করেছিল, কিন্তু চোখের সামনে দেখলো তার ছেলে মেয়ে, মানে তার ছেলেরা নিজেদের মধ্যে মারামারি করলো। সেই কারণে কোহিনুর হীরে শুধুমাত্র কোনো মহিলার কাছে থাকতে পারে, সেই কারণে ব্রিটেনের রাজা কিন্তু কোহিনুর হীরে পরিধান করে না, করে তার। ঠিক আছে, এটা কোহিনুরের একটা অভিশাপ বলা হয়। পরের কথা, বাট এটা মানা। রঞ্জিত সিং এর মৃত্যুর পরে পাঞ্জাবের রাজনৈতিক ক্ষমতা কে দখল করেছিল? খড়ক সিং। খড়ক সিং ছিল না ধ্যান সিং ছিল? খড়ক সিং ছিল না, খড়ক সিং তো অনেক পরে। অ্যান্সার হবে ধ্যান সিং। আচ্ছা, তো মোটামুটি এটা আমাদের হলো। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে পরের দিন আমরা হচ্ছে তোমরা এক কাজ করো, পরের দিন একটা, তো আমি তো শিবাজি ছত্রপতি শিবাজিটা তো করাবো। তার আগে তোমরা একটু একটু রিভিজ একটু পড়ে নাও কোনগুলো, যে বাংলা এই যে আঞ্চলিক গুলো করলাম, বাংলা, অযোধ্যা, ঠিক আছে, মহীশূর, হ্যাঁ মহীশূর, শিখ, এই যেগুলো করালাম, যেগুলো আমি করালাম শিখ, মারাঠাটা বাদ দিয়ে, আর হচ্ছে হায়দ্রাবাদ, ঠিক আছে, যেগুলো আমি আঞ্চলিক শক্তি হিসেবে পড়ালাম, এগুলো একটু পড়ে নাও। ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়ে নাও, আমি এইগুলো থেকে একটা এক্সাম নিয়ে নেবো আগে। ঠিক আছে, পড়িয়ে দিয়েছি,
আমি এইগুলো থেকে হায়দ্রাবাদ, বাংলা, অযোধ্যা, মহীশূর, শিখ যেটা হলো, এটা থেকে আমি একটা এক্সাম নিয়ে নিই। তো পরের দিন এক্সাম নিয়ে নেবো, আর তারপরে কিন্তু ছত্রপতি শিবাজী মহারাজটা টোটাল মানে পুরো মারাঠা যেটা সেটা করাবো। মানে ছত্রপতি শিবাজী মহারাজ, তারপরে সম্ভাজি মহারাজ, তারপরে সাহু থেকে শুরু করে দ্বিতীয় শিবাজী, রাজারাম, তারাবাই, তারপর শিখ এম্পায়ার মানে মারাঠা এম্পায়ার যে ভেঙে গিয়ে পেশওয়া তন্ত্রের উত্থান হলো সেগুলো, তারপরে পেশওয়া তন্ত্রের কিভাবে অবনতি হলো, তারপরে নানা ফড়নবিসের কি মানে মানে অবদান ছিল নানা ফড়নবিস, সেখান থেকে কিভাবে অ্যাংলো মারাঠা ওয়ারের সূচনা হলো, অ্যাংলো মারাঠা ওয়ার কিভাবে শিখ মানে মারাঠাদেরকে ডিস্ট্রয় করলো, সেটা আমি পরের দিন টোটাল আলোচনা করবো। তো এটা তোমরা পড়ে রাখবে। আমি একটা টেস্ট নিয়ে নেবো, এমসিকিউ একটা টেস্ট নিয়ে নেবো, আর তারপরে মারাঠাটা আমরা টোটালি একদম ডিটেলসে ভালোভাবে মারাঠা আমরা আলোচনা করবো। প্রথম অবশ্যই ছত্রপতি শিবাজী হবে, তারপর একদম আমাদের মানে পেশওয়াদের সম্পর্কে, সেটা আমরা প্রথম বাজিরাও সম্পর্কে আলোচনা করব, পলিসি সম্পর্কে আলোচনা করব। অবশ্যই মুঘল সরি মারাঠা যে শাসন ব্যবস্থা, যেটা শিবাজির শাসন ব্যবস্থা, সেটাও তার মধ্যে থাকবে গুরুত্বপূর্ণ। মানে ওটা মারাঠাটা অনেক ডিটেলসে আলোচনা করতে হবে, সেটা আমি টোটাল পরের দিন ডিসকাস করবো। ঠিক আছে?